স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, আর কথা শুনতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না 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 স্যার। আচ্ছা, না ঠিক না আছে, স্যার, ঠিক আছে। ঠিক আছে, চলো। আচ্ছা, তাহলে আমরা আজকে অ্যাকচুয়ালি অ্যাটমিক স্ট্রাকচারটা আমাদের শুরু করার কথা। অ্যাটমিক স্ট্রাকচারে তোর 1 সেকেন্ড দাঁড়া তো, 1 সেকেন্ড একটুখানি দাঁড়া। ছেলেগুলো কেন যে চেঁচাচ্ছে কি বুঝতে পারছি না। 1 মিনিট, হ্যাঁ। হ্যাঁ, দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, স্ক্রিন টিন দেখা যাচ্ছে তো নাকি? হ্যালো? ও সরি। হ্যাঁ, দেখো কথা শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন পর্যন্ত কি করেছি সেটা একটুখানি দেখে নিচ্ছি। তাহলে আমরা মানে এখন পর্যন্ত যেটা করেছি সেটা হচ্ছে যে ইউনিটস অ্যান্ড ডাইমেনশনস এইটাকে নিয়ে আমরা একটু ডিটেল ডিসকাশনসটা করে ফেলেছি এটা। আর তারপর যে জিনিসটা মানে ইউনিট ডাইমেনশনস নিয়ে অ্যাকচুয়ালি কি করেছি সেই ডিটেলিং জায়গাটার এখানে আলোচনা করছি না, বরং তারপরে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার সংক্রান্ত আমরা অলরেডি কি কি জিনিস পড়ে ফেলেছি। ঠিক আছে, তাহলে সেটা আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে অ্যাটমিক স্ট্রাকচার তার একটা বেসিক ইন্ট্রোডাকশন আমরা দিয়েছিলাম। বেসিক ইন্ট্রোডাকশন আমরা দিয়েছিলাম। সেই ইন্ট্রোডাকশনের মধ্যে কি ছিল? সেই ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা এই যে ফান্ডামেন্টাল পার্টিকেলস গুলো আছে, ফান্ডামেন্টাল পার্টিকেলস তার মধ্যে তোমার প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনস, প্রোটনস, নিউট্রনস এবং ইলেকট্রনস, এই ফান্ডামেন্টাল পার্টিকেল তাদের যে প্রপার্টিস গুলো সেগুলোকে নিয়ে একটুখানি আলোচনা করা হয়েছে। তারপরে আমরা চলে গিয়েছিলাম সকল অ্যাটমিক স্ট্রাকচারে। অ্যাটমিক স্ট্রাকচারে তোমার থমসন অ্যাটমিক মডেল নিয়ে একটু কথাবার্তা বলা হয়েছিল। রাদারফোর্ড মডেল নিয়ে একটু কথাবার্তা বলা হয়েছে। রাদারফোর্ড মডেল, এই রাদারফোর্ড মডেলে যাওয়ার জন্য তোমার বিখ্যাত আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট এটা আমরা বলেছিলাম। তারপর আমরা যেটা দেখেছিলাম যে হোয়াট ইজ সেন্ট্রাল ফোর্স প্রবলেম, সেটাকে বলে যে অ্যাটম মানে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম, সেটা একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম। তো তার জন্য যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা একটা কনস্ট্যান্ট মোশন হয় সেটা নিয়ে আলোচনা করেছি। যেক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম কৌণিক ভরবেগ, যেটা অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এ কনস্ট্যান্ট অফ মোশন। হ্যাঁ, এইটা নিয়ে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, থমসন অ্যাটমিক মডেল, রাদারফোর্ড মডেল, তারপর সেন্ট্রাল ফোর্স, সেখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কনস্ট্যান্ট অফ মোশন, এটা নিয়ে আলোচনা করেছি। আর তার সাথে সাম এক্সপেরিমেন্টাল অবজারভেশনস observations regarding
অ্যাটমিক স্পেকট্রা, সেখানে ধরো বামারের যে এক্সপেরিমেন্টের কথা বলা হয়েছে, বামার ইকুয়েশনের কথা বলা হয়েছে, বামার রিডবার্গ ইকুয়েশনের কথা বলা হয়েছে, রিজ কম্বিনেশন প্রিন্সিপালের কথা বলা হয়েছে, এইসব জিনিসগুলো আমরা আলোচনা করেছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আগের দিনে যে কনসেপ্ট গুলো ইন্ট্রোডিউস করেছিলাম সেই কনসেপ্ট গুলো আমি আজকে আরেকবার রিভাইজ করব। কিন্তু রিভাইজ করার সঙ্গে তোমাদের এই যে এই আগের দিনের কনসেপ্ট গুলো থেকে যা ডাউটস আছে আর কি, সেই ডাউটস গুলো অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? কারণ এটা গতদিন তো পরীক্ষা নেওয়া হয়েছিল, তার আগের ক্লাসে আমরা এই কথাগুলোকে বলেছিলাম। ঠিক আছে? এইগুলোকে আমি আরেকবার একটু রিভাইজ করিয়ে দেবো, হয়তো তোমাদের মাথা থেকে অনেকটা বেরিয়ে যেতে পারে। সেই জন্য এক্ষুনি কি ডাউটস আছে আমি আগের ক্লাসে এক্ষুনি জিজ্ঞেস করছি না, এটাকে আমি আরেকবার সামারাইজ করিয়ে দেবো। সেই সামারাইজ করানোর সময় যদি তোমার কোনো অসুবিধা হয় তুমি বলবে আর কি। ঠিক আছে? Right. আচ্ছা, এবারে হোয়াট ইউ ওয়ান্ট টু ডিসকাস টুডে, আজকে আমরা কি আলোচনা করতে চাইছি আর কি। দেখো, আমরা আগের দিনে বলেছিলাম যে 1913 সালে বিজ্ঞানী বোর যখন বোর থিওরির কথা বলবেন তখন অ্যাকচুয়ালি কি কি জিনিস আমার জানা হয়ে গেছে সেগুলোকে নিয়ে একটুখানি আলোচনা প্রথমে করে নিয়েছিলাম আমরা, যে আমরা হোয়াট উই নো সো ফার বলে এরকম একটা হেডিং দিয়ে আমরা কি কি জানি সেটা আমরা বলেছিলাম। সেটা আমরা আজকেও সেই জায়গা থেকে স্টার্ট করব। তাহলে আমরা আজকে মূলত যেটা পড়বো সেটা হচ্ছে বোরস থিওরি। বোরস থিওরিটা আমরা পড়বো। আচ্ছা, বোরস থিওরিটা থেকে আমরা কি কি জিনিস করব বোরস থিওরিতে? এক নম্বর যেটা করব, যে যে তিনটে ইম্পর্টেন্ট অ্যাজাম্পশনস আছে, থ্রি বেসিক পস্টুলেটস অফ বোর থিওরি, এইটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তারপরে এই তিনটে পস্টুলেটের উপরে বেশ করে আমি বোর থিওরি যে ম্যাথামেটিক্যাল ডেরিভেশন, যেটা ম্যাথামেটিক্যাল ডেরিভেশন, সেখানে করতে গিয়ে প্রথমে আমরা এনার্জি এক্সপ্রেশন পাবো, এনার্জি এক্সপ্রেশন অ্যান্ড রিলেটেড ডিসকাশনস যেগুলো, সেটাকে দেখতে হবে। আচ্ছা, রিলেটিভ ডিসকাশনের মধ্যে তোমার সাডেনলি ধরো আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি যেটাকে বলা হয়, আয়নাইজেশন এনার্জি নিয়ে আলোচনা হবে, স্পেকট্রাটাকে নিয়ে কথাবার্তা হবে, এইগুলো আর কি আলোচনা করতে হবে। তারপরে আমরা রেডিয়াস, তার এক্সপ্রেশন এবং সেইখান থেকে তার রিলেটেড ডিসকাশন, বোর রেডিয়াসের কথা বলবো, বোর রেডিয়াসের কথা বলে সেই বোর রেডিয়াসের টার্মসে কেমন করে রেডিয়াসের এক্সপ্রেশন গুলোকে বের করতে হয় সেটা আমরা দেখতে পাবো। নেক্সট হচ্ছে স্পিডের এক্সপ্রেশন আমরা বের করব এবং সেখান থেকে যে রিলেটেড ডিসকাশন গুলো করা যায় সেটাকে করতে হবে। আর ফাইনালি হয়তো তোমার এই ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড এক্সেট্রা, তার এক্সপ্রেশন বের করতে হবে, এক্সপ্রেশন অ্যান্ড রিলেটেড ডিসকাশন। এইগুলো হচ্ছে আজকে যে জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি কভার করতে চলেছি। ঠিক আছে? মানে মূলত আজকে আমাদের টোটাল ব্যাপারটাই থাকবে হচ্ছে বোর থিওরির মধ্যে আমরা নিজেদেরকে কনফাইন রাখবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যে আগের দিনে যে কথাগুলো বলা হয়েছিল সেই কথাগুলো আমি খুব কুইকলি একটু সামারাইজ করে দিতে চাইছি। এবার সামারাইজেশনের পরে তুমি আমাকে বলবে যে আগের দিন, মানে আগের দিন ক্লাসে যে ডাউটস থাকতে পারে আর কি, সেটাকে মাথায় রেখে আমি আরেকবার ওটাকে নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি আর কি। ঠিক আছে? আচ্ছা, অ্যাটমের মধ্যে কিছু ফান্ডামেন্টাল পার্টিকেলস আছে, সেটা আমি মানে এই জিনিসটা রাইট আপ করে রেখেছি, যেহেতু আগের দিন যেহেতু জিনিসটা পড়ানো হয়ে গিয়েছিল সেখানে এই জিনিসটা আমি অলরেডি রেডি করে রেখেছি যে অ্যাটম, সেখানে কি কি ফান্ডামেন্টাল পার্টিকেলস থাকতে পারে না, ইলেকট্রনস থাকতে পারে, প্রোটনস থাকতে পারে, নিউট্রনস থাকতে পারে। ঠিক আছে? এবার এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন তাদের যে ডিসকভারি, এই যে ডিসকভারি অফ ফান্ডামেন্টাল পার্টিকেলস বলে হেডিং দিয়েছি, তো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের যে ডিসকভারি, তাদের যে এক্সপেরিমেন্টাল ডিটেলিং এর যে ব্যাপারটা, হ্যাঁ, সেই এই মানে ফান্ডামেন্টাল পার্টিকেল গুলো এক্সপেরিমেন্টালি কি করে ডিটেক্টেড হচ্ছে সেইগুলো দেখবে যে কোনো স্ট্যান্ডার্ড টেক্সট বইয়ে কিন্তু খুব ডিটেলে আছে। ইভেন এনসিইআরটি যে কেমিস্ট্রির বই
সেখানেও দেখবে এর ডিটেল ডিসকাশন গুলো আছে। এবারে সেইখান থেকে কিছু বেসিক ইনফরমেশন আমরা ওখান থেকে এক্সট্রাক্ট করে নিয়ে জিনিসটাকে সামারাইজ করি। তাহলে ইলেকট্রনটা আবিষ্কার হয়েছিল ক্যাথোড রে এক্সপেরিমেন্ট থেকে। ঠিক আছে? সেই ক্যাথোড রে এক্সপেরিমেন্টের শর্ট ডেসক্রিপশনটা তোমরা একটু বই থেকে দেখে নেবে। আচ্ছা, ক্যাথোড রে তার প্রপার্টিজ গুলোও দেখবে বইয়ে লেখা আছে, সেটাও তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে? এবারে 1897 সালে স্যার জে থমসন তিনি ইলেকট্রনের চার্জ বাই মাস এই রেশিওটা আবিষ্কার করেছিলেন, রেশিওটাকে বের করেছিলেন এবং তিনি এটা দেখেছিলেন যে চার্জ বাই মাস এই রেশিওটা হয় হচ্ছে 1.758820 ইন্টু 10⁻11 কুলম্ব পার কেজি। ঠিক আছে? মানে ই বাই থমসন যেটা করেছিলেন ই বাই এম রেশিওটা সরাসরি ক্যালকুলেট করেছিলেন। আচ্ছা, 1909 সালে বিজ্ঞানী মুলিক্যান তার বিখ্যাত অয়েল ড্রপ এক্সপেরিমেন্টের সাহায্যে তিনি ইলেকট্রনের চার্জটাকে বের করলেন এবং ইলেকট্রনের চার্জটা যেটা বেরোলো সেটা হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। মোর অ্যাকুরেট রেজাল্ট হচ্ছে -1.602 176 ইন্টু 10⁻19 কুলম্ব। মানে মুলিক্যানের সময় তো একদম অ্যাকুরেট রেজাল্টটা বের করা সম্ভব হয়নি, পরে আরো রেজাল্টটা মডিফাইড হয়েছে। সেখানে ইলেকট্রনের চার্জ আছে -1.602 ইন্টু 10⁻19 কুলম্ব। এইটুকু মনে রাখলেই চলবে। আর ওটা যদি তুমি সিজিএস ইউনিটে করো তাহলে সেটা বেরোবে -4.8 ইন্টু 10⁻10 ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ঠিক আছে? তাহলে এবারে দেখো এইখানে এই যে 1 নম্বর ইকুয়েশনে থমসন যেটা বের করেছেন ই বাই এম রেশিওটা, আর মুলিকান যেটা করলেন তিনি ইলেকট্রনের চার্জটাকে বের করে ফেললেন। তাহলে এই দুটো থেকে ইলেকট্রনের মাসটা বের করা সম্ভব। ইলেকট্রনের মাসটা বেরিয়ে যাচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। তাহলে ইলেকট্রনের মাসটা বেরিয়ে গেছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ইলেকট্রন, তার যে ডিসকভারি, তার ক্যাথোড রে এক্সপেরিমেন্ট এবং ক্যাথোড রে প্রপার্টি, এইগুলো যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ে দেবে, মানে ডেসক্রিপশন লেখা আছে। এখান থেকে ইউজুয়ালি কোশ্চেন পড়ে না, কিন্তু কারো যদি ডিটেলস জানার ইচ্ছে করে তাহলে ইন্টারনেট থেকে বা কোনো একটা স্ট্যান্ডার্ড টেস্ট বই থেকে এগুলো একটু দেখে নেবে। কিন্তু এখান থেকে যেটা মেন রেজাল্ট যেটা বেরিয়ে এলো, ইলেকট্রন আবিষ্কার হলো। ইলেকট্রন আবিষ্কারের জন্য দুটো মানে অ্যাকচুয়ালি কৃতিত্ব দেওয়া হয়ে আছে 1897 সালে একটা জে থমসনকে। থমসন ইলেকট্রনের চার্জ বাই মাস রেশিও ক্যালকুলেট করেছেন। পরবর্তীকালে মুলিকান ইলেকট্রনের চার্জ বের করলেন, সেখান থেকে ইলেকট্রনের মাসও বেরিয়ে গেল। ইলেকট্রনের চার্জ এবং মাস দুটো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, দুটো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি তোমাকে একটুখানি মনে রেখে দিতে হবে। আচ্ছা, এরপরে যেটা দেখা গেল যে প্রোটনের যে আবিষ্কার বেসিক্যালি সেইটা কৃতিত্ব তোমার গোল্ডস্টাইনকে দিতে হবে। গোল্ডস্টাইন তার বিখ্যাত অ্যানোড এক্সপেরিমেন্ট, সেখান থেকেই অ্যাকচুয়ালি অ্যাটমের মধ্যে যে একটা পজিটিভলি চার্জ পার্টিকেল সেটা বেরিয়ে আসে। তো সেই অ্যানোড রে এবং অ্যানোড রে যে প্রপার্টিজ গুলো এবং অ্যানোড রে এক্সপেরিমেন্ট, সেই ডিটেলিংটা তুমি নর্মাল টেক্সট বইয়ে পেয়ে যাবে। এবারে এখান থেকে যে ইনফরমেশনটা মনে রাখা হবে, যে এক্সপেরিমেন্টের ডিটেলিং নিয়ে আমরা মাথা ব্যথা নেই। যেটা অ্যাকচুয়ালি বেরিয়ে আসবে সেটা হচ্ছে যে মাস অফ দ্য প্রোটন, সেটা হচ্ছে একটা ইলেকট্রনের মাসে 1836 গুণ এবং সেটা হবে 1.672621 ইন্টু 10⁻27 কেজি। আর প্রোটনের চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জের সমান, শুধু অপোজিটিং সাইন। ইলেকট্রন নেগেটিভলি চার্জ, প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ। আচ্ছা, এখানে ইলেকট্রনের চার্জ, প্রোটনের চার্জ মনে রাখাটা কোনো ব্যাপার নয়, কিন্তু যেটা অসুবিধা হতে পারে সেটা হচ্ছে যে তোমার মাসটাকে মনে রাখা। তুমি যেটা করবে ইলেকট্রনের মাসটাকেই শুধুমাত্র মনে রাখবে, প্রোটনের মাসটা হচ্ছে ইলেকট্রনের মাসে 1836 গুণ, সেইটুকু জিনিস মাথায় রাখলেই তোমার চলবে। ঠিক আছে? আচ্ছা, এবারে নিউট্রনের আবিষ্কার। দেখা গেল যে হাইড্রোজেন বাদ দিয়ে ফর অল আদার এলিমেন্ট মাস অফ অ্যাটম ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দেন টোটাল মাস অফ প্রোটনস। মানে ইলেকট্রনের মাস প্রোটনের মাসের বেশ থেকে নেগলিজিবলি স্মল। লোকে এরকম ধারণা করতো যে নিউক্লিয়াসের মধ্যে শুধুই বুঝি প্রোটন আছে। তা যদি হয় এবং প্রোটনের মাসটাই যদি অ্যাটমের মাসকে কন্ট্রোল করে, তাহলে অ্যাটমের মাস আর প্রোটনের মাস সমান হয়ে যাওয়ার কথা। দেখা যাচ্ছে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ওটাই হচ্ছে, প্রোটনের মাসও যে অ্যাটমের মাসও তাই। কিন্তু হাইড্রোজেন বাদ দিয়ে অন্যান্য হেভিয়ার এলিমেন্টগুলো যখন তুমি কনসিডার করছো, তুমি দেখতে পাচ্ছ অ্যাটমটার মাসটা অ্যাজ এ হোল সেটা সমস্ত প্রোটনগুলোর মাস যোগ করলে যেটা হয় তার তুলনায় বেশি হচ্ছে। কিন্তু অলরেডি অ্যাটমটা নিউট্রাল, ইলেকট্রনের সংখ্যা যতগুলো, প্রোটনের সংখ্যা ততগুলো, ইলেকট্রন নেগেটিভলি চার্জ, প্রোটন পজিটিভলি চার্জ, সেগুলো চার্জ ব্যালেন্সটা অটোমেটিক্যালি হয়ে গেছে, কিন্তু মাস ব্যালেন্সটাই অসুবিধা। তাহলে এখান থেকে দুটো জিনিস বোঝা যাচ্ছে। একটা হচ্ছে যে যে আর একটা পার্টিকেল থাকতে পারে সেটা সাডেনলি চার্জলেস, কিন্তু তার মাস থাকবে এবং মাসটা হচ্ছে প্রোটনের মাসের খুব কাছাকাছি হবে। 1920 সালে বিজ্ঞানী রাদারফোর্ড প্রেডিক্টেড দ্য এক্সিস্টেন্স অফ নিউট্রাল পার্টিকেলস ইন অ্যান অ্যাটম দ্যাট হ্যাজ মাস ভেরি ক্লোজ টু প্রোটন। তাহলে 1920 সালে বিজ্ঞানী রাদারফোর্ড তিনি প্রথম যেটা প্রেডিক্ট করলেন সেটা হচ্ছে যে অ্যাটমের মধ্যে আরো একটা নিউট্রাল
পার্টিকেলস আছে যেটা ইলেকট্রিক্যালি নিউট্রাল বটে, কিন্তু তার মাস আছে এবং সেই মাসটা আছে প্রোটনের মাসের খুব কাছাকাছি। 1932 সালে বিজ্ঞানী শ্যাডউইক তিনি রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট যে প্রেডিকশনটা সেটা বেসিক্যালি এক্সপেরিমেন্টে প্রুভ করেন। এই বিখ্যাত এক্সপেরিমেন্টের সাহায্যে বেরিলিয়াম তাকে হিলিয়াম দিয়ে যখন ধাক্কা দেওয়া হচ্ছে, দেখা যায় কার্বন-12 তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে একটা চার্জলেস ম্যাসিভ পার্টিকেল বেরিয়ে আসছে, সেটাই বেসিক্যালি নিউট্রন। 1935 সালে শ্যাডউইক রিসিভ নোবেল প্রাইজ ফর দ্য ডিসকভারি অফ নিউট্রন। আর মাস অফ নিউট্রন হচ্ছে 1.674927 × 10⁻27 কেজি, আর চার্জ অফ নিউট্রন হচ্ছে 0। দেখো এই নিউট্রনের মাস আর এদিকে তোমার প্রোটনের মাস খুব কাছাকাছি, 1.67 পর্যন্ত কমন, তারপরে 1.672 আছে, আর এখানে 1.674 আছে, অর্থাৎ নিউট্রনের মাসটা প্রোটনের মাসের থেকে সামান্যই বেশি। ঠিক আছে, আর নিউটনের চার্জটা হচ্ছে তোমার বেসিক্যালি 0। ঠিক আছে, তাহলে দেখো তাহলে ফান্ডামেন্টাল যে তিনটে পার্টিকেল ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, ইলেকট্রন আবিষ্কারের কৃতিত্ব হচ্ছে জে থমসনের, যেখানে থমসন নোবেল পেয়েছিলেন। তোমার প্রোটন আবিষ্কারের কৃতিত্ব সেটা মানে প্রোটন আবিষ্কারের কৃতিত্বটাকে এমনিতে অ্যানোড এক্সপেরিমেন্টে গোল্ডস্টাইনকেই দিতে হবে এটা। আর নিউট্রন আবিষ্কারের কৃতিত্ব যেটা সেটা হচ্ছে তোমার শ্যাডউইককেই দেওয়া হয় এবং শ্যাডউইক তার জন্য নোবেল প্রাইজও পান। তার মানে এই যে তিনটে ফান্ডামেন্টাল পার্টিকেল আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাদের মাস কি, চার্জ কি, এই ইনফরমেশন গুলো তোমার কাছে এখন পরিষ্কার। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? যা বলেছে এখন পর্যন্ত কোনো সমস্যা আছে বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে বলো। আর অসুবিধা না থাকলেও তুমি একবার আনমিউট করে বলবে যে হ্যাঁ অসুবিধা তোমার নেই, সেটাও বলবে। আর অসুবিধা থাকলে তো বলবেই। বলো, ঠিক আছে? কারো অসুবিধা আছে? না স্যার, অসুবিধা নেই। অসুবিধা নাই তো? না স্যার, অসুবিধা নেই। স্যার অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, চলো দেখো এবারে, ঠিক আছে চলো, তাহলে এবারে দেখো আমরা অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার এইগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। আচ্ছা, অ্যাটমিক নাম্বার যেটাকে বলে ভর সংখ্যা, বাংলায় যেটাকে বলে ভর সংখ্যা, অ্যাটমিক নাম্বার, যেটাকে জেড দিয়ে এক্সপ্রেস করতে হয়, সেটা কি না, নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। সরি, আমি ভর সংখ্যা বলছি, মানে পরমাণু সংখ্যা, সরি। অ্যাটমিক নাম্বার হচ্ছে পরমাণু সংখ্যা, অ্যাটম বা পারমাণবিক মানে সংখ্যা আর কি, বা পরমাণু সংখ্যা, অ্যাটম নাম্বার যেটা জেড দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, সেটা বাই ডেফিনেশন কি, নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে সেটাই হচ্ছে আমার অ্যাটমিক নাম্বার। এবং খেয়াল রাখবে একটা নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রে নাম্বার অফ প্রোটনস এবং নাম্বার অফ ইলেকট্রন সমান, সেটাই লেখা হয়েছে যে নাম্বার অফ মানে অ্যাটমিক নাম্বারটা তোমার নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য নিউট্রাল অ্যাটম, সেটা দিয়েও তুমি বলতে পারো। আর হচ্ছে মাস নাম্বার, যেটা হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যাটা কি, নাম্বার অফ প্রোটনস বা নাম্বার অফ নিউট্রনস, নাম্বার অফ প্রোটনস বা নাম্বার অফ নিউট্রনস, হ্যাঁ এই দুটোর যোগফল হচ্ছে তোমার বেসিক্যালি ভর সংখ্যা, নাম্বার অফ প্রোটনস ইন অ্যান অ্যাটম প্লাস নাম্বার অফ নিউট্রনস ইন অ্যান অ্যাটম। তাহলে টোটাল নাম্বার অফ নিউক্লিয়ান্স বলে এটাকে, মানে প্রোটন এবং নিউট্রন এই দুটো যোগফলকে বলা হয় নিউক্লিয়ান। ঠিক আছে, মাস নাম্বার আছে, টোটাল নাম্বার অফ নিউক্লিয়ান। আচ্ছা ধরো একটা এক্স একটা এলিমেন্ট, তার অ্যাটমিক নাম্বার হচ্ছে জেড আর মাস নাম্বার হচ্ছে এ, সেটাকে তুমি এরকম সিম্বল দিয়ে লিখতে পারো এক্স, এই যে সুপারস্ক্রিপ্ট হিসেবে এ, প্রি সুপারস্ক্রিপ্ট হিসেবে এ লিখতে পারো, আর প্রি সাবস্ক্রিপ্ট হিসেবে জেড ইউজ করতে পারো, অথবা তুমি মানে প্রি সাবস্ক্রিপ্ট হিসেবে জেড আর পোস্ট সুপারস্ক্রিপ্ট হিসেবে এ ব্যবহার করতে পারো, অথবা দুজনেই পোস্ট আর কি, মানে জেডটা নিচে থাকবে এটা উপরে থাকবে। তার মানে যখন কোন একটা এলিমেন্ট যার অ্যাটমিক নাম্বারটা হচ্ছে জেড এবং মাস নাম্বারটা এ, তাকে এই সিম্বল গুলিকে এক্সপ্রেস করতে পারা যায়। আমি যেমন এটা পছন্দ করি, ধরো এই 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 পার্টিকুলার কেসে যদি তুমি বলো যে ইউরেনিয়াম 92 টু 238, মানে জাস্ট এদিকে 92 এদিকে 230, কেউ কেউ দুটোই ডান দিকে দিতে পারে, কেউ দুটোই বাঁ দিকে, বা তিনটে কনভেনশনই কিন্তু চলে। ঠিক আছে, এইটা তাহলে এই একটা পার্টিকুলার সিম্বল যদি তোমাকে বলে দেওয়া হয়, তাহলে এটা ইউরেনিয়ামের একটা অ্যাটমকে বোঝাচ্ছে, যেখানে প্রোটনের সংখ্যা হবে 92, অর্থাৎ অ্যাটমিক নাম্বার হচ্ছে 92, যেটাকে জেড বলা হচ্ছে। নাম্বার অফ মানে অ্যাটমস নাম্বার মানে যেটা বলা হয় ভর সংখ্যা, মানে মাস নাম্বার, সেটা হচ্ছে 238, যেটা প্রোটনের সংখ্যা প্লাস নিউটনের সংখ্যা। নিউটনের সংখ্যা কত হবে, নিউটনের সংখ্যা হচ্ছে তোমার 238 থেকে 92 বাদ হবে, অর্থাৎ 146 হবে। আর নাম্বার অফ ইলেকট্রনস কতগুলো হবে, যতগুলো প্রোটনস হবে ততগুলি ইলেকট্রনস হবে। তার মানে এখানে দেখো নাম্বার অফ নিউট্রন হচ্ছে মাস নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার, অর্থাৎ এ মাইনাস জেড, তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা এবার ইউরেনিয়াম 2+ যদি তুমি করো, ইউরেনিয়াম 2+ মানে হচ্ছে বেসিক্যালি যে এখান থেকে তোমার দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে। ইউরেনিয়াম 2+ মানে হচ্ছে কিছুই না, জাস্ট
ওই এই যে ইউরেনিয়াম নিউট্রাল যে অ্যাটম ছিল সেখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, অর্থাৎ প্রোটনের সংখ্যা 92 থাকবে, নিউট্রনের সংখ্যা 146 হলো, আর ইলেকট্রনের সংখ্যাটা 92 থেকে 2 বাদ হয়ে গিয়ে জাস্ট 90 হলো। ঠিক আছে? তাহলে দেখো যে যখন কোন একটা এরকম সিম্বল তোমাকে দিয়ে দেবে, সেই সিম্বল থেকে তোমাকে যা যা বের করতে বলবে, অ্যাটমিক নাম্বার কত, মাস নাম্বার কত, নাম্বার অফ প্রোটনস কতগুলো, নাম্বার অফ নিউট্রনস কতগুলো, নাম্বার অফ নিউক্লিয়ন্স কতগুলো, নাম্বার অফ ইলেকট্রন কতগুলো, এগুলো তুমি করতে পারবে। এবং যদি তোমার এই যে 2 প্লাস যেমন দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, ঠিক একই রকম ভাবে যদি কোনো একটা কিছু 2 মাইনাস বা 1 মাইনাস বা 3 মাইনাস এই থাকতো, তাহলে মাইনাস মানে তো ততক্ষণ ইলেকট্রন এসে গেছে বা যোগ হয়েছে, আর প্লাস মানে হচ্ছে ততক্ষণ ইলেকট্রন তোমার বেরিয়ে গেছে, মানে পজিটিভলি চার্জ হলে ইলেকট্রন বেরিয়ে গেছে। সেখানে প্রোটনের সংখ্যা থেকে তুমি যখন ইলেকট্রনের সংখ্যা বের করবে, তাতে হচ্ছে প্রোটনের সংখ্যা মাইনাস হচ্ছে, তোমার কতটা পজিটিভ সেটা তোমাকে বাদ দিতে হচ্ছে, আর যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে বাদ হবে না, তোমার হচ্ছে যোগ হয়ে যাবে। ঠিক আছে? দেখো এই জায়গাটা কারো অসুবিধা আছে? ঠিক আছে, না না না, অসুবিধা নেই। না স্যার। চলো। না স্যার, না স্যার, অসুবিধা নেই। আচ্ছা, এবার আমি 4টে টার্ম একটু ইন্ট্রোডিউস করবো। একটা হচ্ছে আইসোবার, আইসোটোপ, আইসোটোন আর আইসোডায়াফার। আইসোবার বলতে কি বুঝছি আমি? না, আইসোবারস আর অ্যাটমস উইথ সেম মাস নাম্বার বা ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, মানে ভর সংখ্যাটা একই কিন্তু পরমাণু সংখ্যাটা আলাদা যদি হয়, তখন সেটাকে আবার আইসোবার বলা হচ্ছে। দেখো কার্বন 14 আর নাইট্রোজেন 14 যদি তুমি দেখো, কার্বনের ক্ষেত্রে কার্বন 614 যখন তুমি বলছো, তার মানে এখানে মাস নাম্বারটা 14, এখানে মাস নাম্বারটা 14, কিন্তু তোমার নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যাটা থাকে একজনের ক্ষেত্রে 6, একজনের ক্ষেত্রে 7। তো এই দুজন হচ্ছে বেসিক্যালি আইসোবার, তাহলে ভর সংখ্যাটা একই কিন্তু পরমাণু সংখ্যাটা যদি আলাদা হয় তাহলে হচ্ছে আইসোবার। আচ্ছা, আইসোটোপ কি? আইসোটোপস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাটমস হ্যাভিং সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার, মানে ঠিক উল্টোটা, তাহলে অ্যাটমিক নাম্বারটা একই হলো কিন্তু মাস নাম্বারটা আলাদা হলো। যেমন ধরো হাইড্রোজেনের ক্ষেত্রে কেন্দ্রে প্রোটনের সংখ্যা 1 করে, অর্থাৎ পরমাণু সংখ্যাটা হচ্ছে 1, কিন্তু ভর সংখ্যাটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। নরমাল যে হাইড্রোজেন তার ক্ষেত্রে মাস নাম্বারটা 1, এক্ষেত্রে কোনো নিউট্রন থাকে না। তারপরে তোমার ডয়টোরিয়ামের যেটা ভারী হাইড্রোজেন বলা হবে, সেখানে একটা নিউট্রন থাকে, একটা প্রোটন একটা নিউট্রন থাকে, ভর সংখ্যাটা তোমার 2 হয়ে যাচ্ছে। আর হাইড্রোজেন মানে ট্রিটিয়াম যেটা রেডিও অ্যাক্টিভ দিকের ক্ষেত্রে পাওয়া যায় আর কি, মানে ফিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে সেটা হচ্ছে ট্রিটিয়াম যেটা রেডিও অ্যাক্টিভ আর কি, সেখানে তোমার অ্যাটমিক নাম্বারটা 1 রয়েছে কিন্তু মাস নাম্বারটা তোমার 3 হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে কার্বন ধরো 12 এবং 14 হয়, অক্সিজেন 16, 17, 18 হয়, ক্লোরিন 35, 37 হয়, ইউরেনিয়াম 235 to 38 অ্যান্ড সো অন। মানে প্রত্যেক ক্ষেত্রে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বারটা একই কিন্তু মাস নাম্বারটা যে তোমার আলাদা, এটা ঠিক আছে। এবং অবভিয়াসলি তুমি যদি এখানে নাম্বার অফ নিউট্রনস বের করতে চাও, তাহলে সাডেনলি তোমার এখান থেকে এটা করতে হবে, অ্যাটমিক নাম্বার থেকে তোমাকে ওই মাস নাম্বারটাকে বাদ দিতে হবে। তাহলে তাই যদি বাদ দাও, তাহলে এই পার্টিকুলার কেসে যেটা হবে, নিউট্রনের সংখ্যাগুলো হচ্ছে আলাদা হবে। তার মানে এই পার্টিকুলার কেসে যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা মনে রাখবে, সেটা হচ্ছে যে যে আইসোটোপ হ্যাভ সেম isotopes have same number of protons, এইভাবে লিখছি আমি, sorry, isotopes have same number of protons but different number of neutrons. Isotopes have same number of protons but different number of neutrons, মানে মাস নাম্বার আলাদা, প্রোটনের সংখ্যাটা সমান কিন্তু মাস নাম্বার আলাদা হয়ে যাওয়া মানে কিন্তু নিউটনের সংখ্যাটা আলাদা হয়ে যাবে। অনেক সময় আইসোটোপসকে এইরকম ভাবেও তুমি ডিফাইন করতে পারো। যেমন ধরো এই যে কার্বন 612 আর কার্বন 614 যদি তুমি কম্পেয়ার করো, দুজনের ক্ষেত্রে প্রোটনের সংখ্যা 6 কিন্তু নিউটনের সংখ্যা একজনের ক্ষেত্রে 6 আর একজনের ক্ষেত্রে 8। কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে তুমি কনসিডার করো, তিনজনের ক্ষেত্রে প্রোটনের সংখ্যা 1 কিন্তু নিউটনের সংখ্যা প্রথমটা 0, তারপরটা 1, তারপরটা 2। বা অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে প্রোটনের সংখ্যা 8 কিন্তু নিউটনের সংখ্যাটা হচ্ছে যথাক্রমে হচ্ছে 8, 9 আর 10। ঠিক আছে? তাহলে আইসোটোপস এইরকম ভাবেও তুমি ডিফাইন করতে পারো। ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলে এসছো আইসোটোনস। আইসোটোনস হচ্ছে অ্যাটমস হ্যাভিং সেম নাম্বার অফ নিউট্রনস।
দেখো সেম নাম্বার অফ নিউট্রনস তুমি এক্ষেত্রে কনসিডার করো, ধরো ফসফরাস এবং সালফার যেভাবে তুমি লেখা হচ্ছে, এক্ষেত্রে যদি দুজনের ক্ষেত্রেই নাম্বার অফ নিউট্রনস এর সংখ্যা দেখো, এটা কি হবে? তো প্রথমটার ক্ষেত্রে 31 মাইনাস 15, এইটা এটা কত হচ্ছে তোমার 16 হচ্ছে, এটা ফসফরাসের ক্ষেত্রে। সালফারের ক্ষেত্রে 32 মাইনাস 16 কত হচ্ছে, সেই তোমার 16টি হচ্ছে। তোমার দেখো নাম্বার অফ নিউট্রন যেটা সেইগুলো সমান হচ্ছে, কিন্তু মাস নাম্বার বা অ্যাটমিক নাম্বার এগুলো তোমার আলাদা হয়ে যাচ্ছে, তখন তাকে বলা হচ্ছে আইসোটন। আর ফাইনালি হচ্ছে আইসোডায়াফার। আর আইসোডায়াফারটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে মাস নাম্বার অ্যাটমিক নাম্বার আর ডিফারেন্ট, বাট ডিফারেন্স ইন মাস অফ নিউট্রনস অ্যান্ড প্রোটনস আর দ্য সেম। মানে নিউটনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যার যে বিয়োগ ফলটা, সেইটা কিন্তু সবসময় তোমার কনস্ট্যান্ট থাকবে। ধর একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো থোরিয়াম 19 234 আর ইউরেনিয়াম 92 238 যদি তুমি কনসিডার করো, তার থোরিয়াম 234 এর ক্ষেত্রে এটা হচ্ছে প্রোটনের সংখ্যা 90, নিউটনের সংখ্যা কত হবে 234 মাইনাস 90 করলে 144, তার নাম্বার অফ প্রোটনস নাম্বার অফ নিউট্রন মাইনাস নাম্বার অফ প্রোটনসের সংখ্যা কত হচ্ছে 144 মাইনাস 90 অর্থাৎ 54 হয়ে যাচ্ছে। আবার ইউরেনিয়াম 92 238 যখন তুমি কনসিডার করছো, সেখানে প্রোটনের সংখ্যা হচ্ছে 92, তো নিউটনের সংখ্যা কত হচ্ছে 238 মাইনাস 92 অর্থাৎ 146, নাম্বার অফ নিউট্রন মাইনাস নাম্বার অফ প্রোটনস, এই ডিফারেন্সটা কত হচ্ছে, ডিফারেন্সটা হয়ে গেছে তোমার 54। ঠিক আছে, তো দেখো এক্ষেত্রে তোমার যে এই আইসোবার, আইসোটোপ, আইসোটোন এবং আইসোডায়াফার, এইগুলো যদি তুমি যখন কনসিডার করছো, দেখো এটা তুমি দেখতে পাচ্ছ যে এই থোরিয়াম মানে আইসোডায়াফারের ক্ষেত্রে একটু আলাদা করে মনে, এমনি প্রথম তিনটে তো সবাই মনে থাকেই এমনিতে, আইসোবার, আইসোটোপ আর আইসোটোন। আইসোবারের ক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে মানে তোমার যেটা বলে মাস নাম্বার দুটো হচ্ছে সমান। আইসোটোপের ক্ষেত্রে প্রোটনের সংখ্যা মানে সমান, কিন্তু নিউটনের সংখ্যা আলাদা। আর আইসোটোনের ক্ষেত্রে হচ্ছে নিউটনের সংখ্যাটা একটু সমান। আর আইসোডায়াফারের ক্ষেত্রে যে নাম্বার অফ নিউটন মাইনাস নাম্বার অফ প্রোটন, সেই যে বিয়োগফলটা, সেই বিয়োগফলটা হচ্ছে দুজনের ক্ষেত্রে সমান হলে সেটা হচ্ছে আইসোডায়াফার। তাহলে এই চারটে টার্মের মানে পরিষ্কার তোমার কাছে? আইসোবার কাকে বলছি, আইসোটোপ কাকে বলছি, আইসোটোন কাকে বলছি, আর আইসোডায়াফার কাকে বলছি। পরিষ্কার তোমার কাছে? পরিষ্কার এটা? ঠিক আছে, ঠিক আছে, কিছু অসুবিধা আছে বলো? না 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 স্যার। ঠিক আছে, না স্যার, অসুবিধা নেই। না স্যার। হ্যাঁ সৃজনী, তোর কোনো অসুবিধা আছে? সৃজনী এগুলো তোদের আছে কিন্তু। না স্যার। সৃজনী, সৃজনী আছিস তো? সৃজনী মানে ওটা আনমিউট করে কথা বলতে হবে, হ্যাঁ? যে মিউট করা আছে ওটা আনমিউট, ভিডিও অন করতে হবে না, মানে আনমিউট করে কথা বলতে হবে আবার। শেষ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছিস তুই? শেষে যেটা বললে সেইটা ঠিক বুঝতে পারছি না। দেখ আইসোডায়াফার মানে হচ্ছে যে নাম্বার অফ নিউট্রন এবং নাম্বার অফ প্রোটনের ডিফারেন্সটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে ফিক্সড সমান হবে। দেখ আমি যে এক্সাম্পলটা ভালো করে বোঝার চেষ্টা কর, ধর থোরিয়াম 90 234, তা থোরিয়ামের ক্ষেত্রে প্রোটনের সংখ্যা 90, আচ্ছা নিউটনের সংখ্যা কত হবে 234 মাইনাস 90 হবে তো, এবং সেই সংখ্যাটা 144। ঠিক আছে, তাহলে নিউটনের সংখ্যা 144, প্রোটনের সংখ্যা 90, নাম্বার অফ নিউটন মাইনাস নাম্বার অফ প্রোটনস কতগুলো হলো 94 হলো, 54 হলো 54। আবার ইউরেনিয়াম যখন তুমি কনসিডার করছো, তখন প্রোটনের সংখ্যা হচ্ছে 92 আর নিউটনের সংখ্যা কতগুলো হবে 238 মাইনাস 92 অর্থাৎ 146। এবার তুমি 146 থেকে 92 বিয়োগ করো, তাকে সেই 54ই দাঁড়াচ্ছে। তার মানে ইউরেনিয়াম 90 234, সরি থোরিয়াম 90 234 আর ইউরেনিয়াম 92 238, এই দুজনের ক্ষেত্রে যেটা মিল সেটা হচ্ছে এই যে নাম্বার অফ নিউট্রন মাইনাস নাম্বার অফ প্রোটন, সেই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে দুজনের ক্ষেত্রে কনস্ট্যান্ট এবং সেটা হচ্ছে 54। এখন পরিষ্কার? কি রে, এখন পরিষ্কার? আরে পরিষ্কার হয়েছে বাবু? সেইখানে উত্তর দে, তাড়াতাড়ি উত্তর দে। এখন বুঝতে পেরেছিস?
মানে তোর কি কিছু বলতে অসুবিধা হচ্ছে, কিছু প্রবলেম হচ্ছে? আমি বুঝতে পারছি না। হ্যালো, তুই কি আছিস নাকি নেই? আমি আরে আরে বাবা, উত্তর দিতে তাড়াতাড়ি উত্তর দে। কি অসুবিধা হচ্ছে? এই বর্ষা পরিষ্কার হয়েছে? হ্যালো, বর্ষা পরিষ্কার হয়েছে? কিছু কি অসুবিধা হচ্ছে নাকি বলতো? তিশান শোনা যাচ্ছে ঠিকঠাক করে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে তো। আমরা শুনতে পাচ্ছি তো, শোনা যাচ্ছে। তাহলে ওদের কি অসুবিধা হচ্ছে কি? ওদের মনে হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে। হ্যাঁ ওদের কোনো অসুবিধা নেই। আচ্ছা, মানে স্যার বর্ষা আপনার কথাগুলো মাঝে মাঝে কাটা কাটা আসছে। কাটা কাটা হচ্ছে, মানে হয়তো তোমার ওখানে ইন্টারনেটে একটু অসুবিধা হচ্ছে, সেই কারণে হতে পারে। সবার কাছে কি কাটা কাটা আসছে কথাগুলো? হ্যাঁ না স্যার, স্যার আপনার প্রবলেম কথা হচ্ছে। ঠিকই আসছে। মানে প্রত্যেকেরই অসুবিধা হচ্ছে? না, ঠিকই আছে। না না ঠিকই আসছে। ঠিক না আছে, স্যার, প্রবলেম হচ্ছে একটু। প্রবলেম হচ্ছে মানে তোর কাছে একটু তোর তোর ইন্টারনেটের একটু অসুবিধা হচ্ছে, মানে আমি এই জন্য বলছি যে মানে যদি আমার দিক থেকে অসুবিধা হয় তাহলে সবাইরই অসুবিধা হবে, কিন্তু যদি দেখি যে একজনের অসুবিধা হচ্ছে বাকিদের হচ্ছে না, তার মানে এটা হয়তো ওই তোদের ইন্টারনেটের একটু অসুবিধার জন্য হতে পারে। মানে আমার হতেই পারে, আমি তো মোবাইল হটস্পট অন করে করছি, তাতে অসুবিধা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, এভাবে জিজ্ঞেস করছি কিনা মাঝে মাঝে যে সবাই বুঝতে পারছে কিনা বা শুনতে পাচ্ছে কিনা। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক শোনা আছে, যাচ্ছে, শোনা যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। তো শোনা যাচ্ছে। আচ্ছা চলো তাহলে আমরা, আচ্ছা নেক্সট আর একটা টার্মস একটুখানি বলে রাখছি, যে টার্মসটা হয়তো এইখানে অতটা লাগে না, কিন্তু ঠিক কাছাকাছি শুনতে বলে টার্মটাকে বলে নি, এখান থেকে অনেক পরীক্ষায় কোশ্চেন্স আসে। সেটা হচ্ছে যে মানে পরে তুমি দেখবে যে একটা টার্ম আছে যাকে বলে আইসো স্টার। ঠিক আছে, আইসো স্টার জিনিসটা কি? সেটা হচ্ছে যে এনি অফ দ্য গ্রুপ অফ মলিকুলস অর আয়ন্স that have the same number of valence electrons and have chemical or physical similarities are called isostars. মানে ব্যাপারটা হচ্ছে দেখো যে তোমরা এর পরে যখন ইলেকট্রনিক কনফিগারেশন শিখবে, তখন পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন গুলোকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। ঠিক আছে, এবারে আমি ধরো দুটো মলিকুল বা একটা মলিকুল একটা আয়ন বা দুটো আয়ন কনসিডার করলাম, যাদের ক্ষেত্রে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যাটা সমান, এবং ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যাটা সমান হয়ে যাওয়ার জন্য তাদের প্রপার্টি গুলো কিছুটা একই রকমের। ঠিক আছে, তাদেরকে তুমি আইসো স্টার বলবে। ধরো এসএইচ যদি তুমি কনসিডার করো, আচ্ছা এসএইচ এই যে স্পিসিসটা, সেক্ষেত্রে সালফারের বাইরে ইলেকট্রন সবসময় 6টা থাকে, হাইড্রোজেনের একটা, তাহলে 7টা হলো। যখন NH2 তুমি কনসিডার করছো, নাইট্রোজেনের বাইরে ইলেকট্রন হচ্ছে তোমার 5টা, আর হাইড্রোজেনের হচ্ছে 2টো, তাহলে 5 আর 2 7টা। কার্বনের বাইরে হচ্ছে 4টে ইলেকট্রন প্লাস হাইড্রোজেনের 3টে, তাহলে 7টা ইলেকট্রন হলো। আর ওএইচ এর ক্ষেত্রে অক্সিজেনের হচ্ছে তোমার বেসিক্যালি 6টা, আর হাইড্রোজেনের একটা, মিলে 7টা হলো। তাহলে এইখানে দেখো এসএইচ, NH2, CH3 এবং OH প্রত্যেক ক্ষেত্রেই বাইরে ইলেকট্রনের সংখ্যা সেটা হচ্ছে 7। সেখানে এরা হচ্ছে আইসো স্টার। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। এটা দেখা যাচ্ছে না? না এটা না স্যার, ভিডিও দেখা যাচ্ছে না। দাঁড়া এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, হ্যাঁ স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দাঁড়া কিছু একটা অসুবিধা হয়েছে, তার ওই জন্যই হয়তো তখন দেখা শোনা যাচ্ছিল না। 1 মিনিট, 1 মিনিট। ও, স্ক্রিনটা হয়ে গেছে, 1 সেকেন্ড। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ?
হ্যাঁ এবার দেখা যাচ্ছে। আচ্ছা দেখা হ্যাঁ যাচ্ছে। দেখা যাচ্ছে সবাই এবার। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে। তো দেখো তাহলে এইটা দেখেছো কি যে আইসো স্টার মানে হচ্ছে যে দুটো মলিকুল বা দুটো আয়ন বা একটা মলিকুল একটা আয়ন যাদের ক্ষেত্রে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যাটা সমান, অর্থাৎ পরমাণু সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রনের সংখ্যাটা যখন সমান হয়ে যাবে তখন তাদেরকে বলা হবে আইসো স্টার। যেমন ধরো এই লাস্টের এক্সাম্পলটা বলছি, নাইট N2 CO এবং CN মাইনাস। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে বাইরে ইলেকট্রন পাঁচটা পাঁচটা 10টা হলো, কারণ দুটো দুটো নাইট্রোজেন আছে, প্রথম নাইট্রোজেনের বাইরে ইলেকট্রন 5টা, পরের নাইট্রোজেনের 5টা, তাহলে পাঁচটা পাঁচটা 10টা হলো। কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কার্বনের 4টা, অক্সিজেনের 6টা, মিলে 10টা হয়ে গেল। CN মাইনাস, কার্বনের 4টে, নাইট্রোজেনের 5টা, আর মাইনাস মানে একটা নেগেটিভ চার্জ মানে সেটাকে একটা ইলেকট্রন ধরতে হবে করে 10টা। ধরো N2 CO এবং CN মাইনাস প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 10টা, সেই জন্য এরা হচ্ছে তোমার আইসো স্টার। সিমিলারলি ধর H মাইনাস, বাইরে ইলেকট্রন কটা হবে? H মাইনাসে কটা ইলেকট্রন? দিশান কটা ইলেকট্রন? হ্যালো, শুনতে পাচ্ছিস? H মাইনাস, শোনা যাচ্ছে? হ্যাঁ বল। স্যার ওর ইলেকট্রন আছে তো তাহলে দুটো। দুটো হবে, কারণ হাইড্রোজেনের নিজের একটা থাকে আর নেগেটিভ চার্জ মানে আর একটা, দুটো হলো। হিলিয়ামের বাইরে কক্ষ দুটো ইলেকট্রন, আর লিথিয়াম প্লাস, লিথিয়ামের এমনি 3টে ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন বেরিয়ে গেলে আলটিমেটলি ইলেকট্রন রইলো তোমার দুটো। তার মানে দেখো এরা হচ্ছে তোমার আইসো স্টার। তাহলে এই আইসো স্টার কথাটা তোমরা এখানে শুনবে না ইউজুয়ালি, মানে তোমাদের দেখবে ওই অ্যাটমিক স্ট্রাকচারের ক্ষেত্রে তোমার বেসিক্যালি এই 4টে টার্মই ইম্পর্টেন্ট, আইসো বার, আইসোটোপ, আইসোটেন এবং আইসো ডায়াপার। কিন্তু আমি একটুখানি অ্যাডভান্স লেভেলে কথাবার্তা প্রত্যেক ক্ষেত্রে একটু বলবো বলে আরেকটা টার্ম আমি ইন্ট্রোডিউস করে ফেললাম একই রকমের শুনতে, যেটা হচ্ছে আইসো স্টার। তাহলে আইসো স্টার মানে হচ্ছে দুটো মলিকুল বা দুটো আয়ন অথবা একটা মলিকুল একটা আয়ন যাদের ক্ষেত্রে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা হচ্ছে তোমার সমান হবে। ঠিক আছে? তাহলে আইসো স্টার এই কনসেপ্টটা পরিষ্কার তোমাদের কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে সবাই পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝে গেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবারে দেখো আমি একটা প্রবলেম বলছি। ধরো এরকম বললাম যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন সিও এবং এনও প্লাস। সিও এবং এন এর প্লাসের মধ্যে রিলেশন কি? এরা কি আইসো ডায়াফার নাকি আইসো স্টার নাকি আইসোটোন না আইসোটোপ? কি হবে বলো তো? সিও এবং এনও প্লাস তারা কি একে অপরের আইসো ডায়াফার নাকি আইসো স্টার নাকি আইসোটোন না আইসোটোপ? হুম, কে বলবে? বলো, কে বলছো? কি হলো বলো? আইসো স্টার হবে তো, আইসো আইসো স্টার স্টার হবে, হবে তো। একদমই আইসো স্টার হবে। কারণ দেখো আচ্ছা। এই যে, হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ দেখো আইসো স্টার কার্বনের, অক্সিজেনের একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে তো। হ্যাঁ টোটাল মানে হ্যাঁ 10টা করে হ্যাঁ, টোটাল, হ্যাঁ টোটাল আর কি। ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 10টা করে। হ্যাঁ, কার্বনের ক্ষেত্রে হ্যাঁ কি হ্যাঁ হচ্ছে মানে তোমার এটাকে মানে মানে এটা আসলে একটু পরে আমি শেখাবো ইলেকট্রনিক কনফিগারেশন ভালো করে। হ্যাঁ, তুমি জাস্ট এইরকম করে ভাবো, কার্বনের ক্ষেত্রে যেটা তোমরা প্রিন্সিপাল কোয়ান্টাম n=1 যেটা, সেখানে ইলেকট্রনের সংখ্যা তোমার দুটো থাকে, আর n=2 যেটা মানে এটা কে কক্ষ বলো, তাই তো? হ্যাঁ আমি ইলেকট্রনিক কনফিগারেশন ভালো করে শেখাবো, মানে যারা এখন মানে একদম বাচ্চা আর কি, মানে যারা এখনো সেই তোমার অরবিটাল দিয়ে ইলেকট্রনিক কনফিগারেশন করেছে শেখেননি আর কি, তাদের জন্য বলছি। তাদের ক্ষেত্রে এই n=1 মানে কে কক্ষ বলে, সেখানে ইলেকট্রনের সংখ্যা তোমার দুটো থাকে, আর কে এর পরে এল কক্ষ, সেখানে ইলেকট্রনের ক্ষেত্রে কার্বনের ক্ষেত্রে তোমার 4টে থাকবে। তাহলে এই 4টে হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। আর অক্সিজেন যখন তুমি কনসিডার করবে, n যখন 1 অর্থাৎ কে কক্ষ যেটা, সেখানে ইলেকট্রনের সংখ্যা দুটো, আর n=2 অর্থাৎ এল কক্ষ, সেখানে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে তোমার 6টা। এইটা হলো তাই ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কত? 4 + 6 মিলে 10টা হলো। আর নাইট্রোজেন যখন তুমি কনসিডার করবে, n=1 যেটা অর্থাৎ কে কক্ষে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে দুটো, আর n=2 অর্থাৎ এল কক্ষে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 5টা, তার ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে এইটা হলো।
আচ্ছা এবারে দেখো যেটা CO এবং NO প্লাসের মধ্যে তফাৎটা কি? NO প্লাস যখন তুমি করছো যেটা নাইট্রোজেন অক্সিজেন মিলে 11টা ইলেকট্রন হওয়ার কথা, কিন্তু প্লাস মানে কি একটা ইলেকট্রন বেরিয়ে গেছে। তার মানে দুজনের ক্ষেত্রেই টোটাল ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা করে। সেখানে এরা অ্যাকচুয়ালি তোমার আইসো স্টার রিপ্রেজেন্ট করছে। তার মানে CO ক্ষেত্রে হচ্ছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন তোমার 10টা হয়ে গেল। আর NO প্লাস যখন তুমি কনসিডার করবে, NO হলে 11টা হতো, NO প্লাস হয়ে গেলে হচ্ছে 11 মাইনাস 1, তাহলে দেখো সেখানে তোমার 10টা হয়ে যাচ্ছে। অর্থাৎ এরা তোমার সার্টেনলি আইসো স্টার রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা নেক্সট প্রবলেমটা বলো। হ্যাঁ বুঝতে স্যার পেরেছি। নেক্সট স্যার। প্রবলেমটা বলো, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন X 82206 আর Y 83204? এদের মধ্যে রিলেশন কি বলো? এরা কি আইসোটোপ নাকি আইসোবার নাকি আইসোটোন নাকি আইসোডায়াফার? বলো স্যার আইসোটোন নিউটন আইসোটোন হবে তো? কেন? 104 নিউটন সংখ্যাটা তো স্যার সমান তো। আইসোটোন কারণ দুজনেরই নিউটন সংখ্যা 124। একদমই ঠিক আছে। নিউটনের সংখ্যা 124, মানে 206 মাইনাস 82 এই ডিফারেন্সে যখন তুমি করছো 124, সেটা হচ্ছে তোমার এই সংখ্যা, নাম্বার অফ নিউটনের সংখ্যা সমান, সেখানে তারা আইসোটোন রিপ্রেজেন্ট করছে। তারা বুঝতে পারছো তো যে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোডায়াফার এবং আইসোস্টার যদি তোমাকে এক্সাম্পল দিতে বলে, ডেফিনেশন দিতে বলে এবং তাদের দুটো এক্সাম্পল দিয়ে তাদের রিলেশনটাকে বের করতে বলে, তুমি পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে চলো, তাহলে আমি এই যে একটাখানি জিনিস সামারাইজ করে দিই, যে এই যে ফান্ডামেন্টাল পার্টিকেলস ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, তাদের সিম্বল গুলো ইলেকট্রনের জন্য E, প্রোটনের জন্য P, নিউট্রনের জন্য N। তাদের চার্জ গুলো, ইলেকট্রনের চার্জ -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম, আর প্রোটনের চার্জ হচ্ছে +1.602 ইন্টু 10⁻⁻19 কুলম, নিউটনের চার্জ হচ্ছে 0। অ্যাটমিক ইউনিটে তুমি চার্জ দেখো, তাকে অ্যাটমিক ইউনিটের চার্জ যখন তুমি ক্যালকুলেট করবে, ইলেকট্রনের চার্জটাকে 1 ধরতে হয়, তাহলে ইলেকট্রনের চার্জ -1, প্রোটনের চার্জ +1 আর নিউটনের চার্জ হচ্ছে 0। তাদের মাস দেখে নাও, 9.109 ইন্টু 10⁻31 কেজি ইলেকট্রনের জন্য, প্রোটনের জন্য 1.672 ইন্টু 10⁻27 কেজি, আর নিউটনের জন্য 1.674 ইন্টু 10⁻27, মানে 675 হয়ে যাবে আর কি, ইন্টু 10⁻27 কেজি। আর এমনিতে তুমি অ্যাটমিক ইউনিটে যদি দেখো, ইলেকট্রনের মাস 1 ধরলে প্রোটনের মাস হচ্ছে 1836 অ্যাটমিক মাস ইউনিট, আর নিউটনের মাসটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1836 আর কি, 1836 37 এরকম একটা, মানে 36 বা 37 তুমি কিছু একটা লিখবে আর এটা। ঠিক আছে, আচ্ছা এবারে এই এমসিকিউ কুই উত্তর দাও। হু ডিসকভার ইলেকট্রন? আইনস্টাইন, স্যার জে.কে থমসন, স্যার জিপি থমসন, আর এ মুলিকান? কে? স্যার যে থমসন স্যার। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ অর নিউট্রাল? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, অ্যাটম, কে নিউট্রাল? স্যার নিউটন আর অ্যাটম। হ্যাঁ, নিউটন নিউট্রাল আর Atom. অ্যাটমও হচ্ছে তোমার নিউট্রাল। ঠিক আছে, আচ্ছা চলো। আচ্ছা এবারে নেক্সট যে জিনিসটা বলছি, যেটা আমি আগের দিন বলেছিলাম, একটু কুইকলি সামারাইজ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাটমিক স্ট্রাকচার বা অ্যাটমিক স্পেকট্রোস্কোপি সংক্রান্ত কি সব হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট আমার জানা ছিল, সেইটা আমি কুইকলি একটুখানি সামারাইজ করে দিই। ঠিক আছে, দেখো এই 1672 সালে স্যার আইজ্যাক নিউটন, তিনি একটা প্রিজমের মধ্য দিয়ে সূর্যের আলো পাঠিয়ে তিনি ওই যেটা ভিবজিওর বা বেনিয়া সহকলা বলে না, মানে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ আর রেড, এই কালারটা পেয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন যে সাদা আলো যেটা আমরা বলি, সেটা অ্যাকচুয়ালি একটা ফান্ডামেন্টাল বা মৌলিক আলো নয়, তার মধ্যে 7টা রং থাকে। তাহলে হোয়াইল লাইট obtained from sun is not a, মানে হোয়াইট লাইট obtained from sun is not a fundamental color but is composed of 7 colors। আর এই 7টা কালার হচ্ছে তোমার ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। এটাকে বাংলায় বেনিয়া সহকলা তোমরা বলো। ঠিক আছে, আচ্ছা তারপরে 1752 সালে বিজ্ঞানী টি মেলভিল, তিনি প্রথম সকল ওই একটা অ্যাটম যে অ্যাকচুয়ালি স্পেকট্রা দেয়, যেটাকে আমি বলছি ফ্লেম এমিশন স্পেকট্রোস্কোপি, সেইটা প্রথম এক্সপেরিমেন্টালি দেখলেন 1752 সালে। এবং টি মেলভিল মাত্র 27 বছর বয়সে মারা যান, এবং তাকে বলা হয় ফাদার অফ এমিশন স্পেকট্রোস্কোপি। এমিশন স্পেকট্রোস্কোপির জনক বলা হয় মেলভিলকে। তারপরে অনেক বছর সকালে অ্যাটমিক স্পেকট্রোস্কোপি নিয়ে লোকে খুব বেশি দূর এগোতে পারেনি। তারপর মেজর যে রেভলিউশনটা, সেটা হচ্ছে 1859 বিজ্ঞানী কারচফ,
তিনি যেটা দেখলেন যে প্রত্যেকটা এলিমেন্টের একটা ক্যারেক্টারিস্টিক্স ওয়েভলেন্থ আছে। মানে কি, মানে ধরো সোডিয়াম সে যে ওয়েভলেন্থে লাইট ছাড়বে, পটাশিয়াম কিন্তু অন্য ওয়েভলেন্থে লাইট ছাড়ে, বা ক্যালসিয়াম আর একটা অন্য ওয়েভলেন্থে লাইট ছাড়ে। এবং তোমরা যে ফ্লেম টেস্ট করো, যেটা দেখবে প্র্যাকটিক্যালে তোমাকে করতে হবে ফ্লেম টেস্ট, তোমাদের তো নিট-টিটের সিলেবাসে তো দেওয়া আছে যে প্র্যাকটিক্যালের বেসিক প্রিন্সিপালস গুলো তোমাদের কিন্তু প্যারালালি, মানে যখন যা পড়ার দরকার হবে আমরা সব পড়ে টড়ে নেবো আর কি। সেখানে তোমাদের ফ্লেম টেস্ট বলে একটা ব্যাপার আছে আর কি। সেই ফ্লেম টেস্টে দেখা যায় যে বিভিন্ন এলিমেন্ট বিভিন্ন রঙের অ্যাকচুয়ালি ফ্লেম দেয়। যেমন ধরো সোডিয়াম সে ইয়েলো ফ্লেম দেয়, ক্যালসিয়াম সে বেসিক্যালি ইট পোড়া মতো মানে একটা লাল রং দেয়, হ্যাঁ, ব্রিক রেড কালার বলে। স্ট্রনশিয়াম ট্রানজিয়েন্ট ব্রিক রেড দেয়, হ্যাঁ। পটাশিয়াম হচ্ছে ভায়োলেট কালার দেয়। বেরিয়াম বা কপার সে বেসিক্যালি ব্লু কালার দেয়। তাহলে এই যে বিভিন্ন এলিমেন্ট সে ফ্লেম টেস্টে বিভিন্ন কালার দিচ্ছে, এইটা এর কালারটা কি জন্য আসে না, কালারটা বেসিক্যালি ওয়েভলেন্থ থেকে আসে। তাহলে বিভিন্ন ওয়েভলেন্থ, হ্যাঁ, তার বিভিন্ন কালার হয়। তার মানে এখান থেকে বোঝা গেল যে প্রত্যেকটা এলিমেন্টের ক্যারেক্টারিস্টিক ওয়েভলেন্থ আছে। এবং যেটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তিনি যেটা দেখলেন যে কোন একটা এলিমেন্ট যে ওয়েভলেন্থের লাইট অ্যাবজর্ব করে সেই ওয়েভলেন্থের লাইটই ছেড়ে দেয়। এবং প্রত্যেকটা এলিমেন্টের যদি একটা ক্যারেক্টারিস্টিক ওয়েভলেন্থ আছে, সেই জন্য সেই ওয়েভলেন্থ দেখে বা ভিজিবল লাইট যদি হয় তাহলে তার রং দেখে তুমি একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টকে তুমি আইডেন্টিফাই করতে পারবে বা সেপারেট করতে পারবে। ঠিক আছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এটা বুঝতে পারলে এটা কি বলতে চাইলাম? বুঝতে পারছে? এটা আমরা পরে যখন এসপি হ্যাঁ ব্লক স্যার। এসপি ব্লক আমরা যখন পড়বো, হ্যাঁ, তখন তুমি দেখবে এই 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 কালার গুলো না বিভিন্ন এলিমেন্টের ক্ষেত্রে কেমন করে বিভিন্ন হচ্ছে আর কি, সেগুলো তুমি দেখতে পাবে আর কি। ঠিক আছে, মানে কতগুলো মানে ফ্লেম টেস্টে বিভিন্ন বিভিন্ন সব কালার টালার হয় আর কি, সেগুলো একটুখানি মাথায় রাখার দরকার আছে। হ্যাঁ, মানে ওই যেগুলো বললাম ওগুলো হচ্ছে এখন বললে তোমার মনে থাকবে না, যে তোমার সোডিয়ামের কালার কি, হ্যাঁ, তারপরে তোমার ইয়ের পটাশিয়ামের কালার কি, ক্যালসিয়ামের কালার কি, স্ট্রনশিয়ামের কালার কি, এক্ষুনি বললে সব তোমার মনে থাকবে না, কিন্তু কিছু কিছু জিনিস তোমার দেখবে এমনি এমনি অটোমেটিক্যালি মনে থেকে যাচ্ছে আর কি। এটা এগুলো পড়তে 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 তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, তারপরে যে জিনিসটা আমি আগের দিনে এই তিনটে জিনিস সম্ভবত বলিনি আর কি, সেখানে আমি একটুখানি লিখে রাখলাম। তারপরে যে জিনিসটা আমরা বলেছিলাম সেটা একটুখানি বলে নিই, যে মানে এই অ্যাটমিক লাইন স্পেক্ট্রা সংক্রান্ত যে মেজর ডেভেলপমেন্টটা হয়েছিল সেটা হচ্ছে 1885 সালে। 1885 সালে বিজ্ঞানী বামার তিনি ভিজিবল রেঞ্জে হাইড্রোজেন অ্যাটমের জন্য সকল লাইন স্পেক্ট্রাটাকে প্রথম এক্সপেরিমেন্টালি দেখলেন। মানে হাইড্রোজেন অ্যাটম, সেটা 1 ইলেকট্রন একটা অ্যাটম, তার যে তোমার স্পেক্ট্রা, সেই স্পেক্ট্রাটাকে তিনি ভিজিবল রিজিয়নে প্রথমে দেখলেন। ঠিক আছে, 1885 সালে অবজার্ভ এক্সপেরিমেন্টাল অ্যাটমিক লাইন স্পেক্ট্রা ইন দ্য ভিজিবল রিজিয়ন অ্যান্ড প্রেডিক্টেড দ্য রিলেশনশিপ। এবং দেখো এই যে তিনি যে লাইনগুলোকে পেয়েছিলেন আর কি, তিনি তখন তার সময় 9টা লাইন পেয়েছিলেন। সেই 9টা লাইনগুলো হচ্ছে তোমার প্রথমটা হচ্ছে ধরো এইচ আলফা লাইন, তারপরে হচ্ছে এইচ বিটা লাইন, তারপরে এইচ গামা লাইন, তারপরে এইচ ডেল্টা লাইন, এই ধরনের সব লাইনগুলো তিনি নাম টাম দেন আর কি। এবারে বিভিন্ন যেটা স্পেকট্রাল লাইন তার বিভিন্ন ওয়েভলেন্থ আছে, এবং এই ওয়েভলেন্থ গুলোকে তিনি একটা পার্টিকুলার ফর্মুলা দিয়ে প্রেডিক্ট করার চেষ্টা করেন। ফর্মুলাটা হচ্ছে এরকম যে ল্যামডা এন ইকুয়াল টু বি ইন্টু এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, যেখানে এন এর ভ্যালুটা হচ্ছে তোমার 3, 4, 5, 6 করে ডট 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 করে, আর বি এর ভ্যালুটা হচ্ছে 364.50682 ন্যানোমিটার, বা এটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো 3645.0682 অ্যাংস্ট্রম। এইটা তার মানে দেখো এই যে এক্সপ্রেশনটা আছে, সেখানে এন এর জায়গায় 3 বসালে তুমি এইচ আলফা লাইনের ওয়েভলেন্থ পেয়ে যাবে, এন এর ভ্যালু 4 বসালে তুমি এইচ বিটা লাইনের ওয়েভলেন্থ পেয়ে যাবে, এন এর ভ্যালু 5 বসালে তুমি এইচ গামা, বা এন এর ভ্যালু 6 বসালে তুমি এইচ ডেল্টা। তাহলে বিভিন্ন হাইড্রোজেন অ্যাটমের জন্য যে বিভিন্ন স্পেকট্রাল লাইনগুলো পেয়েছেন, তার ওয়েভলেন্থ গুলোর একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু তিনি নিশ্চয়ই পেয়েছেন, এবং সেই ওয়েভলেন্থ গুলোকে এই পার্টিকুলার ফিটিং ফর্মুলা দিয়ে এক্সপ্রেস করতে পারা যায়। সেটা হচ্ছে ওয়েভলেন্থটা, সেটা বেসিক্যালি বি ইন্টু এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এটা আমরা আগের দিন বলেছিলাম, আগের দিন হয়তো এই বি না বলে হয়তো সি এরকম একটা কনস্ট্যান্টের কথা বলা হয়েছিল। আর এবারে 1888 সালে
বিজ্ঞানী রিডবার্গ তিনি এই বামারের ইকুয়েশনটাকে কিছুটা জেনারেলাইজ করেন। আচ্ছা, তিনি যেটা প্রথমে বলেছিলেন সেটা হচ্ছে এই যে এই স্পেকট্রাগুলোকে ওয়েভ লেন্থের টার্মসে এক্সপ্রেস না করে যদি আমি ওয়েভ নাম্বারের টার্মসে এক্সপ্রেস করি তাহলে ব্যাপারটা আরো বেটার ওয়েতে এটাকে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, সেটা আমি পরের পাতায় দেখো তোমায় দেখাচ্ছি যে এই যে তোমার ধরো বামার ফর্মুলাটা যেটা লেখা ছিল ল্যামডা এন ইকুয়াল টু বি এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার উইথ এন ইকুয়াল টু 3 4 5 ডট 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 এবং বি এর ভ্যালু হচ্ছে 3645 অ্যাংস্ট্রমের মতো। এবার ওয়েভ নাম্বার এবং ওয়েভ লেন্থ তার পারস্পরিক সম্পর্কটা কি? ওয়েভ নাম্বারটা হচ্ছে 1 বাই ওয়েভ লেন্থ। ঠিক আছে, আমরা ওয়েভ লেন্থ ওয়েভ নাম্বার এগুলো দেখবে ইউনিট ডাইমেনশন পড়ানোর সময় আমরা বলেছিলাম। ওয়েভ নাম্বার এবং ওয়েভ লেন্থ এইরকম ভাবে রিলেটেড। ওয়েভ নাম্বারটা হচ্ছে 1 বাই ওয়েভ লেন্থ। আমি আবার ওয়েভ নিয়ে কিছু কথাবার্তা বলবো, সেখানে ওয়েভ নাম্বার ওয়েভ লেন্থ সেগুলো আরো ডিটেলে ডিসকাস হবে। তো ওয়েভ নাম্বারটা হচ্ছে 1 বাই ওয়েভ লেন্থ। তাহলে দেখো এই যে বামার ইকুয়েশন যে ছিল বা বামার ফর্মুলা যেটা ছিল, এই বামার ফর্মুলাটাকে আমি কি করছি না এখানে জাস্ট ল্যামডা এন ছিল, আমি 1 বাই ল্যামডা এন করলে এটা 1 বাই বি হলো, এটা এন স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বাই এন স্কোয়ার হয়ে গেল। তাহলে এবারে আমি 4 দিয়ে গুণ করে 4 দিয়ে ভাগ করছি, তাহলে 4 বাই বি এটা হয়ে গেল এন স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বাই 4 এন স্কোয়ার। দেখো এই ভাগটাকে করলে কি দাঁড়াচ্ছে 4 বাই বি দাঁড়াচ্ছে ইন্টু দেখো এন স্কোয়ার কেটে গেলে 1 বাই 4 হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 বাই 2 স্কোয়ার হয়ে গেল মাইনাস 1 বাই এন স্কোয়ার হয়ে গেল। অর্থাৎ তুমি 4 বাই বিটাকে যদি একটা কনস্ট্যান্ট লেখো, যেটাকে আমি রিডবার্গ কনস্ট্যান্ট বলছি, যদি তুমি লেখো তার নিউ বারটা হয়ে গেল আর এইচ ইন্টু 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার উইথ এন ইকুয়াল টু 3 4 5 ডট 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 ডট। এটা তাহলে এই যে ইকুয়েশনটা পেলে সেই ইকুয়েশনটাকে বলা যায় বামার রিডবার্গ ইকুয়েশন। এটা হচ্ছে বামার রিডবার্গ ইকুয়েশন। জাস্ট বামার ফর্মুলা পাওয়া গিয়েছিল বা বামার ইকুয়েশন পাওয়া গিয়েছিল, যেটা ওয়েভ লেন্থের টার্মসে সেটাকে ওয়েভ নাম্বারের টার্মসে এক্সপ্রেস করা হলো। ওয়েভ নাম্বারের টার্মসে এক্সপ্রেস করলে তুমি পেয়ে গেলে বামার রিডবার্গ ইকুয়েশন। এবারে রিডবার্গ যেটা করলেন যে এই ইকুয়েশনটাকে আরো জেনারেলাইজ করলেন। তিনি যেটা করলেন যে এইটাকে জাস্ট ইন্টেনশনালি 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই এন স্কোয়ার এরকম খুব স্পেসিফিক না ধরে তিনি বললেন এটা 1 বাই এন 1 স্কোয়ার মাইনাস 1 বাই এন 2 স্কোয়ার, যেখানে এন 2টা গ্রেটার দেন এন 1। মানে অ্যাজিভ জানো এই বামার রিডবার্গ ইকুয়েশনটা সেটা হচ্ছে তোমার এই যে জেনারেল যে রিডবার্গ ইকুয়েশন তার একটা স্পেশাল কেস, যেখানে এন 1 এর জায়গায় তুমি জাস্ট 2 বসিয়ে দিচ্ছ। ঠিক আছে, তাহলে এটা বামার রিডবার্গ ইকুয়েশন এবং এটাকেই তুমি জেনারেলাইজ করলে জেনারেলাইজ রিডবার্গ ইকুয়েশন হলো, যেটা বলছে অ্যাজিভ যেন এন 2 থেকে এন 1 এর ট্রানজিশন যদি ঘটে এমিশনের জন্য সবসময় হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে নামবে, সেই জন্য এন 2 থেকে এন 1 বলছি, সেটা হচ্ছে আর এইচ ইন্টু 1 বাই এন 1 স্কোয়ার মাইনাস 1 বাই এন 2 স্কোয়ার, যেখানে এন 1 এন 2 দুজন ইন্টিজার এবং এন 2টা গ্রেটার দেন এন 1। দিস ইজ দ্য ফেমাস রিডবার্গ জেনারেলাইজ ইকুয়েশন বা রিডবার্গ ইকুয়েশন। তাহলে বামার ইকুয়েশন, বামার রিডবার্গ ইকুয়েশন এবং জেনারেলাইজ রিডবার্গ ইকুয়েশন এগুলো বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? না স্যার। ঠিক আছে তো? আচ্ছা, এবারে নেক্সট আমরা বলেছিলাম 1908 সালে রিজের বিখ্যাত রিজ কম্বিনেশন প্রিন্সিপাল। তার রিজ কম্বিনেশন প্রিন্সিপাল যেটা বলছিল, ধরো তোমার 3টে ডিসক্রিট এনার্জি লেভেলস আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। হ্যাঁ, এবারে তুমি ধরো লেটসে এই এই 1 নম্বর থেকে 3 নম্বর ট্রানজিশন করছে বা 3 নম্বর থেকে 1 নম্বরে ট্রানজিশনটা করছে, তার যে করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা সেটা হচ্ছে 3 থেকে 2 এ ট্রানজিশন এবং 2 থেকে 1 এ ট্রানজিশন, দুটো ফ্রিকোয়েন্সি যোগফলের সঙ্গে তোমার সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা তার মানে তুমি যেটা করতে পারছো যে কোনো একটা স্পেকট্রাল লাইনকে অন্য দুটো স্পেকট্রাল লাইনের লিনিয়ার কম্বিনেশন ফর্মে তুমি লিখতে পারছো আর কি। ঠিক আছে, মানে যে আমি সেটা বলেছিলাম যে রিজ কম্বিনেশন প্রিন্সিপালটা হচ্ছে যে যে এই যে হাইড্রোজেন অ্যাটমের জন্য বা হাইড্রোজেন লাইট অন ইলেকট্রন আয়ন বা পরবর্তীকালে অন্যান্য আয়নের ক্ষেত্রে যে তোমার স্পেকট্রা লাইনগুলো পাওয়া গেছে, অর্থাৎ স্পেকট্রাল ফ্রিকোয়েন্সি গুলো পাওয়া গেছে, ওয়েভ নাম্বার গুলো পাওয়া গেছে, দেখা যাচ্ছে কোনো একটা ওয়েভ নাম্বারকে অন্য কিছু ওয়েভ নাম্বারের জাস্ট লিনিয়ার কম্বিনেশন ফর্মে তুমি লিখতে পারবে। এটাকে তুমি অন্যভাবে বলতে পারলে যে এখানে যেমন লিখেছি দ্য সাম অফ দ্য ফ্রিকোয়েন্সিজ অফ টু স্পেকট্রাল লাইন ইকুয়ালস দ্য নাম্বার অফ এ থার্ড। এই যে দেখো মানে এটা এই যে এই দুটো ফ্রিকোয়েন্সির যোগফল আই থেকে কে এবং কে থেকে জে, এই দুটো ফ্রিকোয়েন্সির যোগফল হচ্ছে আই থেকে জে তে গেলে যে ফ্রিকোয়েন্সিটা হবে তার সঙ্গে তোমার সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? এটা বুঝতে পেরেছি, এটা আমি আগের দিন ভালো করে বুঝিয়েছিলাম, যদি বুঝতে না পারো আবার বলতে পারি। হ্যাঁ, ঠিক আছে, বোঝা গেল? এটাকে আবার বলতে হবে কাউকে? বলো, সৃজনী এখন শোনা যাচ্ছে সব কথা?
আরে সৃজনী এখন কি সব শোনা যাচ্ছে কথাবার্তা? সৃজনী মানে কিছু একটা হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছিস? হ্যাঁ বল বল আমি শুনতে পাচ্ছি বল। হ্যাঁ শুনতে পাচ্ছি আমার কথা? তোর কথা আমি শুনতে পেলাম তো। হ্যালো হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বল তুই। হ্যাঁ বুঝিয়ে দাও একটুখানি, বুঝতে পারছি না। তাহলে মানে বলবি তো তোমাকে আমি যে বলবো সেইটা মানে হচ্ছে বলতে পারছি না, কেউ মানে শুনতে পাচ্ছ না। না না কেন শুনতে পাচ্ছি না? এই তো এখন তো সব কথা শুনতে পাচ্ছি। তোকে তো ওই যেটা মানে যখন মিউট করা আছে ওটাকে আনমিউট করতে হবে, করে বলতে হবে। মানে যখন হচ্ছে ওই আইসোটোপারে বলছিলে না, ওই শেষের যেটা বললে ওইখানটা বলার সময় তখন তখন আর বলছি তুমি হচ্ছে শুনতে পাচ্ছিলে না। কিন্তু এই তো এখন শুনতে পাচ্ছি। তুই সামাও ওটাকে মানে আনমিউট করিসনি বলে মনে আর কি। হচ্ছে সরি। হুম ঠিক আছে, মানে তোকে সঙ্গে সঙ্গে আনমিউট করে আমাকে তো মানে চিৎকার করে থামাতে হবে, ঠিক আছে না? এইটা না না এটা আগের দিন আমি পড়িয়েছিলাম। আগের দিনে তো ক্লাসটা তোকে তো পড়তে হবে, মানে আমার পড়াটা একটু বেশি সময় ধরে পড়তে হবে। এইটা আমার এটা কিন্তু রিভিশন হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমি খুব ভালো করে বুঝিয়েছিলাম, ঠিক আছে? দেখো জাস্ট সিম্পলি খেয়াল করো, ধরো এই যে আমি যদি ওয়েব নাম্বারের টার্মসে বলি, ধরো ওয়েব নাম্বারটা আমি ক্যালকুলেট করতে চাইছি, ধরে নাও এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, বা তুমি এটাকে ধরে নাও এটা হচ্ছে, এটাকে ধরো ith লেভেল বললাম, ith লেভেল। এইটাকে ধরো আমি বলছি jth লেভেল, এইটাকে ধরো বলছি kth লেভেল, ঠিক আছে? তাহলে এবারে আই থেকে জে যদি ট্রানজিশনটা ঘটাই, ধরো লেটসে এই জে লেভেল থেকে আই লেভেলে ট্রানজিশনটা হচ্ছে এইটা। তাহলে এখানে দেখো এই যে রিডবাগ ইকুয়েশন যেটা আমি শেখালাম, এই যে দেখো n1 n2 থেকে n1 লেভেলে ট্রানজিশন ঘটলে সেটা হবে কত? রিডবাগ কনস্ট্যান্ট rh ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার হবে। তারপর এটা কি হবে তাহলে? এটা রিডবাগ কনস্ট্যান্ট ইনটু 1/i স্কয়ার মাইনাস 1/j স্কয়ার। j স্কয়ার হয়ে গেল এইটা। হ্যাঁ আচ্ছা এবারে যদি তুমি ধরো কে থেকে যে লেভেলে আসো, ঠিক একই রকম করে কি হবে? rh ইনটু 1/j স্কয়ার মাইনাস 1/k স্কয়ার হবে, তাই তো? হ্যাঁ আর ধরো যদি কে থেকে ith লেভেলে আমি আসি, সেটা কত হবে? rh ইনটু 1/i স্কয়ার মাইনাস 1/k স্কয়ার, এইটা, তাই তো? হ্যাঁ তাহলে এবারে দেখো এইটাকে তুমি কেমন করে লিখতে পারো? rh 1/i স্কয়ার মাইনাস 1/j স্কয়ার, মানে এই যে 1/j স্কয়ারটাকে বিয়োগ করলাম, প্লাস rh ইনটু 1/j স্কয়ার মাইনাস 1/k স্কয়ার। দেখো এই দুটোকে যোগ করলে আগেরটাই হয়ে যায়, কারণ এখানে মাইনাস 1/j স্কয়ার, এখানে প্লাস 1/j স্কয়ার কেটে চলে যাবে, তাই তো? হ্যাঁ তাহলে এবারে দেখো এই যে পার্টটা, এই পার্টটা ইজ নাথিং বাট দিস ওয়ান, আর এই যে পার্টটা, এই পার্টটা ইজ নাথিং বাট দিস ওয়ান। তার মানে সেটা কি হয়ে গেল? সেটা হয়ে গেল দেখো নিউ বার এই কে থেকে সরি জে থেকে আইতে গেলে যে ট্রানজিশনটা হবে সেইটা, এটা হয়ে যাচ্ছে তোমার এই জে থেকে আইতে গেলে যেটা হচ্ছে সেইটা, প্লাস নিউ বার কে থেকে যেতে গেলে যেটা হচ্ছে সেটা, এই দুজনের যোগফলের সঙ্গে সমান হচ্ছে। তাহলে দেখো যে যে কে থেকে আই এ ট্রানজিশন, সেই ট্রানজিশনের জন্য যে ওয়েব নাম্বারটা অন্য দুটো লেভেল জে থেকে আই আর কে থেকে জে, এই দুটো ট্রানজিশনের ওয়েব দুটো ওয়েব লেভেল থেকে ট্রানজিশনের যোগফলের সঙ্গে সমান হয়ে যায়, এইটা ঠিক আছে? বোঝা গেল হ্যাঁ এইটা? তাহলে এইটাই জাস্ট বলা হচ্ছে রিজ কম্বিনেশন প্রিন্সিপালটা বেসিক্যালি হচ্ছে এই রিজ কম্বিনেশন প্রিন্সিপালটা বলছে যে এনি মানে মানে ওয়েব নাম্বার বা ফ্রিকোয়েন্সি দুটো যে কোনো একরকম ভাবেই তোমার লেখা যাবে, যে ফ্রিকোয়েন্সি দিয়ে যদি তুমি বলো ওয়েব নাম্বার যাই বলো না কেন, ওয়েব নাম্বার অফ এনি ট্রানজিশন can be written as a linear combination of
ওয়েভ নাম্বার অফ সাম আদার ট্রানজিশন। এখানে যান আমি যে কোনো একটা ওয়েভ নাম্বারকে দুটো ওয়েভ নাম্বারের যোগফল হিসেবে লিখতে পারলাম, কখনো কখনো হয়তো তিনটে ওয়েভ নাম্বারের যোগফল হিসেবে লেখা যেতে পারে, বা চারটে ওয়েভ নাম্বারের যোগফল হিসেবে লেখা যেতে পারে, সেটাই কাজ লেখা হচ্ছে আর কি। সেটাকেই সংক্ষেপে বলছি দ্য সামস অফ ফ্রিকোয়েন্সিজ অফ টু স্পেকট্রাল লাইনস ইকুয়ালস দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য থার্ড। মানে যে কোনো দুটো ফ্রিকোয়েন্সি স্পেকট্রাল লাইনের ফ্রিকোয়েন্সির যোগফলটা হচ্ছে অন্য একটা ট্রানজিশনের ফ্রিকোয়েন্সির সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে, হুম। এখন পরিষ্কার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো এই এখন পর্যন্ত যা পড়িয়েছি সবাই বলো, এখন পর্যন্ত যা পড়ানো হয়েছে কারো কোথাও কিছু অসুবিধা আছে নাকি? না স্যার, কোনো অসুবিধা নেই। তাই তো? না স্যার, কোনো আমার অসুবিধা নেই। আচ্ছা ঠিক স্যার আছে, অসুবিধা নেই কোনো। ঠিক আছে, ঠিক আছে। এটা কিন্তু আমি আমার বেসিক্যালি, ওই হ্যাঁ বল। আইসোটোপ যে বলছিলে না, ওই শেষের যেটা মানে পার্টটা বলছিল, ওইটা একটু বুঝতে অসুবিধা হচ্ছিল আচ্ছা প্রথম থেকে। আচ্ছা, মানে হ্যাঁ এটা একটুখানি পরে আমি বুঝিয়ে দেবো। এখন হ্যাঁ। আসলে তুই এই যে পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রন বলতে কি সেইটা মানে হ্যাঁ। পরমাণুর গঠন কি পড়া হয়েছে তোর? মানে এই যে কে এল হ্যাঁ। এম, হ্যাঁ এসব পড়া হয়েছে? হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে হ্যাঁ। তাহলে হ্যাঁ। বুঝতে পারবি। তাহলে যেটা কথা হচ্ছে যে ধরো এই কার্বনের তো টোটাল ইলেকট্রন 6টা, ঠিক আছে? হুম। তা প্রথম কক্ষে ইলেকট্রন থাকে দুটো, আর পরের কক্ষে ইলেকট্রন থাকে হচ্ছে 4টে। তাহলে এই যে পরের কক্ষে 4টে ইলেকট্রন রইলে এটাকে বলা হবে ভ্যালেন্স ইলেকট্রন। মানে পরমাণুর হুম। সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রনটাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে? আচ্ছা ঠিক হুম। একই রকম ভাবে অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু তুমি দেখো, অক্সিজেনের ক্ষেত্রে দেখো এই যে তোমার প্রথম মানে n = 1 এ অর্থাৎ কে কক্ষে ইলেকট্রন আছে দুটো, আর তার পরের কক্ষে ইলেকট্রন আছে 6টা। নাইট্রোজেনের ক্ষেত্রে টোটাল ইলেকট্রন হুম। 7টা, কে কক্ষে দুটো আর এল কক্ষে হচ্ছে আচ্ছা। 5টা। তাহলে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে তোমার টোটাল বাইরে ইলেকট্রন কটা হলো? 4টে প্লাস 6টা মিলে 10টা। হ্যাঁ। আচ্ছা এবারে আর যদি তুমি সিএনটাকে কনসিডার করো, মানে এনওটাকে কনসিডার করো, এনও নাইট্রিক অক্সাইড, হুম। তার ক্ষেত্রে বাইরে ইলেকট্রন কটা আছে? 6টা আর 5টা মিলে 11টা, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা এবারে এনও হুম। প্লাস যখন বলবো, এনও প্লাস মানে ক্যাটায়ন, তো ক্যাটায়ন মানে কি হচ্ছে একটা হ্যাঁ। ইলেকট্রন বেরিয়ে চলে গেছে। তাহলে একটা ইলেকট্রন যদি বেরিয়ে হুম। চলে যায় তাহলে ইলেকট্রন হলো কত? 11 - 1 মানে 10টা, ঠিক আছে? হ্যাঁ। তাহলে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রেও সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন 10টা, আর এনও প্লাস বা হ্যাঁ। এনও প্লাসের ক্ষেত্রে বাইরের কক্ষে ইলেকট্রন হচ্ছে 10টা। তাহলে একটা হ্যাঁ। মলিকুল আর একটা আয়ন দুজনের ক্ষেত্রে সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রনের সংখ্যা মানে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা যেটাকে বলে, সেই দুটো কিন্তু সমান হয়ে গেল, তখন তাদেরকে বলা হবে আইসোস্টার। সেটাই এখানে লেখা হয়েছে দেখো, হুম। যে any of a group of molecules or ions that have the same number of valence electrons and have chemical or physical similarities are called isostar. ঠিক আছে, হ্যাঁ। বোঝা গেল? হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার, হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে বলো আর কারো কিছু অসুবিধা আছে নাকি বলো? তাহলে এখন বাকি সব বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ স্যার। চলো আচ্ছা, এবারে আমি ওই আগের দিনের জিনিসটাই আমি একটু রিভাইজ করে নিই বোর্ড থিওরিতে যাওয়ার আগে, কারণ ওইটা মাঝে একটা ডেট যেহেতু গ্যাপ গিয়েছিল, সেই জন্য আমি এটা একটুখানি আরেকবার বলে নিচ্ছি, বলে নিয়ে ব্যাপারটা একটুখানি ঝালিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে তোমার তাহলে তুমি মোটামুটি ভাবে বুঝলে যে একটা অ্যাটমের মধ্যে তোমার পজিটিভ চার্জ পার্টিকেল প্রোটনসও আছে, আর নেগেটিভ চার্জ পার্টিকেল ইলেকট্রনসও আছে। তাহলে অ্যাটমের ক্ষেত্রে যদি পজিটিভ চার্জ পার্টিকেল প্রোটনস এবং নেগেটিভ চার্জ পার্টিকেল ইলেকট্রনস দুটোই তোমার থাকে, তার একটা মাইক্রোফোন অন আছে, একটু অনটা একটু অফ করে দে, মানে মিউট করে দে একটুখানি, তারপর যখন কথা বলবি তখন আনমিউট করবি, ঠিক আছে? দেখ কারো একজন সৃজনীর বা কারো একটা হতে পারে, দেখ, ঠিক আছে? হ্যাঁ, কার মাইক্রোফোন অন আছে কার রে, দেখে বুঝতে পারছি? আমি তো অফ দেখতে আছে। পাচ্ছি। হ্যাঁ অফ আছে। হ্যাঁ, তোর না, এই তো তুই তোর কথা শুনতে পাচ্ছিস মানেই তো অফ নাই তোর, দেখ ওটা কারো একজনের আনমিউট আছে, দেখ আমি তার আওয়াজ আসছে, ঠিক আছে? আচ্ছা চলো দেখো,
তাহলে থমসনের অ্যাটমিক মডেল, হ্যাঁ, মানে অ্যাটমিক মডেল যেটা প্রথম বেশ পপুলার মডেল যেটা ছিল সেটাকে থমসনের মডেল। থমসনের বিখ্যাত পুডিং মডেল বা ওয়াটারমেলন বা তরমুজ মডেল যেটা সেটা। এখানে কি বলা হচ্ছে সেটা আমরা আগে ভালো করে বলেছিলাম, আরেকবার আমি রিভাইজ করে দিচ্ছি। বলা হচ্ছে অ্যাটম ইজ এ পজিটিভলি চার্জ স্ফিয়ার অফ নিউক্লিয়াস অফ রেডিয়াস অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম। মানে তুমি যে অ্যাটমটাকে দেখছো সেই অ্যাটমটা অ্যাজ এ হোল বেসিক্যালি সে পজিটিভলি চার্জ, যার রেডিয়াসটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রম, কারণ অ্যাটমের সাইজটা হচ্ছে অ্যাংস্ট্রম অর্ডারে। এবার হচ্ছে নেগেটিভলি চার্জ ইলেকট্রনস আর প্লেসড ইন দ্য স্ফিয়ার লাইক দ্য পাম্পস ইন দ্য পুডিং। একটা কেকেতে কাজু কিশমিশ গুলো বা বাদাম গুলো যেমন র্যান্ডামলি বিভিন্ন জায়গায় থাকে সেরকম থাকছে, বা একটা তরমুজের ক্ষেত্রে তরমুজের দানাগুলো, কালো রঙের দানাগুলো যেমন বিভিন্ন জায়গায় জাস্ট অ্যাবরাপ্টলি থাকে, ঠিক সেরকম। এবারে এই যে এটা অ্যাজ এ হোল মানে তোমার অ্যাটমটা অ্যাজ এ হোল পজিটিভলি চার্জ, আর তার মধ্যে নেগেটিভ চার্জ ইলেকট্রন গুলো আছে, এই দুটো মিলে তোমার যে চার্জ নিউট্রালিটিকে তুমি এক্সপ্লেন করতে পারছো। কারণ পজিটিভ চার্জও আছে, নেগেটিভ চার্জ আছে, মিলে সে বেসিক্যালি চার্জ ওভারঅল চার্জটা নিউট্রাল হয়ে যেতে পারে সেটা। আর টু এক্সপ্লেন দ্য স্পেকট্রা he assumed that the electron oscillate about their equilibrium position with a constant frequency। তিনি যেটা বললেন যে ইলেকট্রন গুলো চুপচাপ বসে থাকলে হবে না, ইলেকট্রন গুলো সে কি করছে না, সে একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে। আচ্ছা, এবারে একটা কথা হচ্ছে যে আমরা ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি পড়বো। ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি যেটা বলে যে এই যে কোন একটা পার্টিকুলার ইলেকট্রন সে তার অসিলেশন ফ্রিকোয়েন্সি সেম ফ্রিকোয়েন্সির রেডিয়েশন বা লাইট ছাড়ে। তার মানে আমি যখন একটা স্পেকট্রা দেখতে পাচ্ছি মানেটা কি? স্পেকট্রা দেখতে পাচ্ছি মানেটা হচ্ছে একটা লাইট ছাড়ছে বা রেডিয়েশন ছাড়ছে বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ছে। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ছে, সে কে ছাড়বে না একটা চার্জ পার্টিকেল ছাড়বে। এখানে চার্জ পার্টিকেল গুলোকে ইলেকট্রন। আর ইলেকট্রন কখন তোমার রেডিয়েশন ছাড়বে না, যে ইলেকট্রন যখন অসিলেট করে। তার মানে একটা অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রনকে অসিলেট করছে এবং সেই অসিলেশন ফ্রিকোয়েন্সি সেম ফ্রিকোয়েন্সি রেডিয়েশন কিন্তু অ্যাকচুয়ালি ছাড়ছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি থমসনের অ্যাটমিক মডেলের মূল ব্যাপার। তাহলে মূল ব্যাপারে দেখো তুমি বেসিক্যালি তিনটে জিনিস ইম্পর্টেন্ট এখানে। একটা হচ্ছে অ্যাটমটা অ্যাজ এ হোল একটা তোমার স্ফিয়ারের মতো, পজিটিভলি চার্জ স্ফিয়ারের মতো, যার রেডিয়াসটা হচ্ছে অ্যাংস্ট্রম অর্ডারে। আর 2 নম্বর হচ্ছে যে এর মধ্যে নেগেটিভলি চার্জ ইলেকট্রন গুলো র্যান্ডামলি জাস্ট বসানো আছে। আর থার্ডলি হচ্ছে ইলেকট্রন গুলো চুপচাপ থাকলে হবে না, ইলেকট্রন গুলো সে বেসিক্যালি অসিলেট করছে, তবে সে অসিলেশন ফ্রিকোয়েন্সি সেম ফ্রিকোয়েন্সি লাইটটা ছাড়ছে। ঠিক আছে, এটা থমসনের অ্যাটমিক মডেল। আচ্ছা, এই মডেলের দুটো মেজর লিমিটেশন। একটা হচ্ছে বিজ্ঞানী আর্নস্ট যেটা বলেছিলেন সেটা হচ্ছে এই যে ইন এ সিঙ্গেল সিস্টেম টু স্টেশনারি অপোজিটলি চার্জ পার্টিকেল ক্যানট এক্সিস্ট। একটাই সিস্টেম আছে যেখানে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ জাস্ট চুপচাপ থাকবে, এটা কখনো হতে পারে না। কারণ পজিটিভ এবং নেগেটিভ চার্জ অপোজিট চার্জ হয়ে যাওয়ার জন্য একে অপরকে অ্যাট্রাক্ট করে বাই কুলাম্বিক অ্যাট্রাকশন। এবারে যত বেশি অ্যাট্রাকশন হবে তত স্টেবিলাইজড হবে, মানে অ্যাট্রাকশন মানে যত মানে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ যত কাছে আসবে তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন যত বেশি হবে বলে তত বেশি স্টেবিলাইজ হবে। সেই জন্য এই তোমার একই সিস্টেমে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ জাস্ট আসে এবং চুপচাপ আছে, এটা কখনো হতে পারে না। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু থমসন মডেল there should be only one line in the atomic spectra, but experiment shows that there are more than one line। মানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে যেহেতু প্রত্যেকটা ইলেকট্রন একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে, সে তার অসিলেশন ফ্রিকোয়েন্সি সেম ফ্রিকোয়েন্সি লাইট ছাড়বে। সেম ফ্রিকোয়েন্সি লাইট ছাড়া মানে হচ্ছে কি তুমি একটা ফ্রিকোয়েন্সির লাইনই তুমি জাস্ট পাবে, কিন্তু বামার সিরিজ বা ইত্যাদি তুমি দেখতে পেলে এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা ইত্যাদি করে তুমি অ্যাকচুয়ালি অনেকগুলো স্পেকট্রাল লাইন পেয়েছো। ঠিক আছে, তাহলে থমসন মডেল থেকে একটাই লাইন পাওয়ার কথা, তুমি একাধিক লাইন পাচ্ছো, সেখান থেকে বোঝা গেল থমসন মডেলটা কারেক্ট হতে পারে না। আর দিস ক্যানট এক্সপ্লেন দ্য অবজারভেশন অবটেনড ইন দ্য রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। এই যে আমরা রাদারফোর্ডের যে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট একটু পরে পড়বো, রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে এই যে নিউক্লিয়াসের কনসেপ্ট যেটা, সেইটা তো থমসনের মডেলে ছিল না। তার থমসন মডেল বিখ্যাত আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের যে অবজারভেশন গুলোকে সেগুলোকে এক্সপ্লেন করতে পারছে না। তাহলে থমসন মডেল এবং সেই থমসন মডেলের যে মেজর ডিফেক্ট গুলো, এগুলো কি পরিষ্কার বোঝা গেল? বোঝা গেছে থমসন মডেল এবং থমসন মডেলের ডিফেক্ট গুলো পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ পরিষ্কার। কারো হ্যাঁ অসুবিধা স্যার। বলো? হ্যাঁ, সৃজনী যেহেতু ছোট, সৃজনীকে জিজ্ঞেস করছি, হ্যাঁ তোরা কিছু মনে করিস না।
হ্যাঁ, মানে সবচেয়ে বেশি বুঝতে অসুবিধা সৃজনেরই হবে, ওই জন্য ওকেই আমি জিজ্ঞেস করছি। সৃজনী ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তো থমসন মডেলের যখন লিমিটেশনসটা ধরা পড়লো তখন চলে এলো রাদারফোর্ড মডেল 1911 সালে। আচ্ছা, রাদারফোর্ডের যে মডেলটা সেটা বেসিক্যালি স্টার্ট হচ্ছে বিখ্যাত গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট দিয়ে 1909 সালে বিজ্ঞানী গাইগার, মার্সডেন এবং পরে রাদারফোর্ড তারা বেসিক্যালি গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট বা আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটাকে করেছিলেন। এবারে 1911 সালে রাদারফোর্ড এক্সপ্লেন দ্য গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট বা আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটাকে এক্সপ্লেন করতে পেরেছিলেন। সেখানে ভেরি হাই সেন্ট্রাল পজিটিভ চার্জ কনসেন্ট্রেটেড ইন এ very small volume in comparison to the rest of the atom and with this central volume। আচ্ছা, এটা বাদ দাও, এসব কথাবার্তা লেখা আছে, তার থেকে আগে আমি এই এক্সপেরিমেন্ট একটুখানি বলে নিই, তারপরে ওখানে আসছি। দেখো, আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে যখন তুমি একটা আলফা পার্টিকেল মানে হচ্ছে ডাই পজিটিভ হিলিয়াম আয়ন, মানে এখানেই লিখে দিই যে আলফা পার্টিকেল মানে হচ্ছে তোমার এই He2+, এইটা। আর He2+ এর ক্ষেত্রে তোমার বলো He2+ এর নাম্বার অফ প্রোটনস কতগুলো হবে বলো, কে বলবে? কি রে? হ্যাঁ, সঞ্জনা বল। হিলিয়াম He2+, মানে হিলিয়াম 2+, তাকে নাম্বার অফ প্রোটনস কতগুলো হিলিয়াম 2+ এ? করে বল, আছিস? কে আছিস সেই বল, যে আছিস সেই বল। প্রোটন দুটো আছে, প্রোটন কটা? প্রোটন দুটো, নিউট্রন দুটো আর ইলেকট্রন 0। ইলেকট্রন 0, একদম। মানে এক্ষেত্রে প্রোটন দুটো, নিউট্রন দুটো, ইলেকট্রন দুটো বেরিয়ে গেছে, সেটা হচ্ছে ডাই পজিটিভ হিলিয়াম, সেটা বেসিক্যালি আলফা পার্টিকেল। ঠিক আছে? আর এবারে সেই আলফা পার্টিকেল সে বেসিক্যালি একটা গোল্ড ফয়েল, মানে যেটা আমি বলেছিলাম আগে যে সোনার তৈরি ভীষণ পাতলা 0.000 মিলিমিটার উইথের একটা গোল্ড ফয়েল, সেটা দিয়ে যখন আলফা পার্টিকেল যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ কি না, মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলই আনরিফ্লেক্টেড অবস্থায় চলে যাচ্ছে। হ্যাঁ, এবারে দেখা যাচ্ছে কি তার মধ্যে খুব সামান্য, হয়তো প্রায় 20,000-এর মধ্যে একটা, সে তোমার কি হচ্ছে না আইদার রিফ্লেক্টেড হচ্ছে বা রিফ্লেক্টেড ব্যাক হচ্ছে। আচ্ছা, এবার আমি এখানে বলেছিলাম যে গোল্ড ফয়েল তার ডায়ামিটারটা যদি তোমার 0.004 মিলিমিটার হয়, অর্থাৎ তোমার 4 × 10⁻³ মিলিমিটার হয় বা 4 × 10⁻⁴ সেন্টিমিটার হয়, এবং ডায়ামিটার অফ এ স্ফেরিক্যাল অ্যাটম 10⁻⁸ সেন্টিমিটার এই অর্ডারের, তাহলে তোমার একটা গোল্ড ফয়েল, হ্যাঁ, তার মধ্যে এই যে একটা গোল্ড ফয়েল, পাতলা গোল্ড ফয়েল, তার ক্ষেত্রে কতগুলো অ্যাটম পরপর করে বসালে তবে এই গোল্ড ফয়েলের উইথটা পাওয়া যাবে না, সেটা হচ্ছে 4 × 10⁻⁴, অর্থাৎ প্রায় 40,000 অ্যাটম তুমি পরপর করে বসিয়েছো। বসানোর পরেও তুমি দেখতে পাচ্ছ যে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল কিন্তু এটাকে ভেদ করে চলে যাচ্ছে। তো সেইখান থেকে তিনি যেটা বুঝতে পারলেন সেটা হচ্ছে এই যে একটা অ্যাটমের ভলিউমের মধ্যে ম্যাক্সিমামটাই ফাঁকা, তার মধ্যে খুব সামান্য জায়গা আছে যে জায়গাটা অ্যাকচুয়ালি প্রচন্ড নিরেট এবং পজিটিভলি চার্জ, সেই জন্যই হচ্ছে পজিটিভলি চার্জ আলফা পার্টিকেল সে বেসিক্যালি ডিফ্লেক্টেড হচ্ছে বা বাউন্স ব্যাক করছে। যদি তোমার ওটা তোমার মানে পজিটিভলি চার্জ না হতো, তাহলে এই পজিটিভ চার্জ আলফা পার্টিকেল সে ডিফ্লেক্টেড হতো না বা রিফ্লেক্টেড হতো না, তার বদলে সে ওখানে অ্যাবজর্ব হয়ে যেত, সেটা হচ্ছে না। ঠিক আছে? তাহলে এখান থেকে যে অবজারভেশন গুলো পাওয়া গেল সেটা হচ্ছে এই যে মানে এই অবজারভেশনের উপরে বেস করে তিনি যেটা বললেন যে রাদারফোর্ড সাজেস্টেড দ্যাট দ্য অ্যাটম হ্যাজ এ পজিটিভলি চার্জ সেন্টার হুইচ কন্টেন্ট মোস্ট অফ দ্য মাস, মানে প্রচন্ড ডেনসিটি এইটা, এবং তিনি এই যে হেভিয়ার যে পার্টটা সেটাকে নাম দিলেন হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে? আর এবারে তিনি আরেকটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বললেন সেটা হচ্ছে এই যে নিউক্লিয়াস পজিটিভলি চার্জ, বাইরে একটা ইলেকট্রন আছে, তারা একে অপরকে অ্যাট্রাক্ট করছে বাই দ্য কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স। এবারে তোমার ব্যালেন্সের জন্য এটা করতে হবে যে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স শুড বি ব্যালেন্স বাই দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটাকে ঘুরতে হবে, ঘুরলে তবেই একটা কেন্দ্র বহির্মুখী অপকেন্দ্র বল আসবে,
যেটা এম ভি স্কোয়ার বাই আর, সেই এম ভি স্কোয়ার বাই আরটা হচ্ছে কুলাম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স, তার সঙ্গে হচ্ছে সমান হবে আর কি। মানে হি ওয়েন্ট অন টু সাজেস্ট দ্যাট দ্য নিউক্লিয়াস ওয়াজ সারাউন্ডেড বাই অরবাইটিং ইলেকট্রন রিকোয়ার্ড ফর ইলেকট্রিক্যাল নিউট্রালিটি। ঠিক আছে, মানে এই নিউক্লিয়াসটা আছে, তার বাইরে ইলেকট্রন ঘুরছে, সেই জন্য তোমার ইলেকট্রিক্যাল নিউট্রাল থাকছে, এবং অবভিয়াসলি হচ্ছে তোমার ওই মেকানিক্যাল ফোর্স ব্যালেন্সের জন্য মানে প্রোটনের সঙ্গে ইলেকট্রনের যে আকর্ষণ বল, যেটা কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স, যার এক্সপ্রেশনটা হচ্ছে জেড স্কোয়ার বাই 4πε0 আর স্কোয়ার, এবং সেটা হয়ে যাবে হচ্ছে যে কেন্দ্র বহির্মুখী যে অপকেন্দ্র বল তার সঙ্গে তোমার সমান হচ্ছে এটা। ঠিক আছে, তা দেখো এটা কারো বুঝতে অসুবিধা হয়েছে? মানে রাদারফোর্ডের আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা বুঝতে পেরেছো কি হলো? হ্যাঁ স্যার। ঠিক আছে হ্যাঁ তো? বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে এর ক্ষেত্রে যেটা ডিফিকাল্টি বা রাদারফোর্ডের যে পরমাণু মডেল, যেটা অ্যাটমিক মডেল, তার মেজর দুটো ডিফিকাল্টি আছে। আচ্ছা, প্রথম ডিফিকাল্টিটা হচ্ছে এই যে যখন তোমার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে, এবার সেই ইলেকট্রনটা একটা অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল, কারণ তুমি দেখতে পাচ্ছ যে ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে তখন সাডেনলি তার স্পিড পাল্টাক বা না পাল্টাক, তার ডিরেকশন তো সাডেনলি পাল্টাচ্ছে। ভেলোসিটির ডিরেকশন যদি পাল্টা তাহলে সেটা তার একটা ত্বরণ হচ্ছে, বা একটা অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল। আর অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ে বা আলো ছেড়ে দেয়। আর এবারে এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে যে এনার্জিটা আছে, সেই এনার্জিটা পেলো কোথা থেকে? না, মেকানিক্যাল এনার্জি বা গতিশক্তি সেটা হচ্ছে নষ্ট হচ্ছে। আচ্ছা, এবারে ইলেকট্রনের গতিশক্তি তো হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার যদি কমে যায় তাহলে ভেলোসিটিটা কমে যাবে। ভেলোসিটি কমে গেলে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা এম ভি স্কোয়ার বাই আর, সেটা তোমার কমে যাচ্ছে। এটা তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স এম ভি স্কোয়ার বাই সেটা ডিক্রিজ করছে। এবারে দেখো কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স যেটা ছিল জেড স্কোয়ার বাই 4πε0 আর স্কোয়ার, সেটা যেমন ছিল তেমন আছে, কিন্তু কেন্দ্র বহির্মুখী যে অপকেন্দ্র বলটা সেটা কমে যাচ্ছে। তাহলে কি হবে? তাহলে একটা নেট, মানে কেন্দ্রের দিকে একটা নেট ফোর্স দিয়ে সে অ্যাট্রাক্টেড হবে, আর নেট ফোর্স দিয়ে অ্যাট্রাক্টেড হলে দেখো এরকম একটা স্পাইরাল মোশন নিয়ে রেডিয়াসটা কমতে 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 10⁻⁸ সেকেন্ডের মধ্যে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে ধাক্কা দিয়ে দেবে, অর্থাৎ অ্যাটমিক স্ট্রাকচারটা কোলাপস করে যাবে। অর্থাৎ রাদারফোর্ডের অ্যাটমিক মডেল তোমার অ্যাটমিকটাকে স্টেবিলিটি দিতে পারছে না। এটা হচ্ছে প্রথম ডিফিকাল্টি। আর সেকেন্ড ডিফিকাল্টি যেটা, সেটা হচ্ছে এই যে যেহেতু তোমার নিউক্লিয়াস থেকে ইলেকট্রন যদি তোমার এরকম কন্টিনিউয়াসলি এনার্জিটা ছাড়ে, তাহলে তুমি একটা নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস স্পেকট্রাম পাবে, কিন্তু বাস্তবে দেখা গেল ওটা রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রাম দিচ্ছে। তাহলে যদি তোমার তোমার ওই ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি মেনে যদি ইলেকট্রনটা তোমার রেডিয়েশন ছাড়তে থাকে এবং সে আস্তে 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 রেডিয়াসটা কমিয়ে 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 নিউক্লিয়াসের দিকে আসতে থাকে, পুরো ব্যাপারটা স্পন্টিনিউয়াসলি ঘটছে বা কন্টিনিউয়াসলি ঘটছে। কন্টিনিউয়াসলি এনার্জি যদি ছাড়ে, তাই যে রেডিয়েশনটা পাবো তাতে তুমি কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন বর্ণালী তুমি পাবে, যেখানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি আছে। কিন্তু বাস্তবে যেটা সেই বামারের যে সিরিজ পেয়েছিলেন বা এক্সপেরিমেন্ট করে যেটা পাওয়া গিয়েছিল বাস্তবে, সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস স্পেকট্রাম পাচ্ছ, তবে লাইন স্পেকট্রাম পাচ্ছ, মানে কতগুলো ডিসক্রিট লাইনই যে বেসিক্যালি তুমি আলোটাকে দেখতে পাচ্ছ, অন্যান্য জায়গায় পাচ্ছ না। ঠিক আছে, তাহলে এই যে যদি রাদারফোর্ড মডেলটা ট্রু হতো তাহলে কন্টিনিউয়াস বর্ণালী পেতে, কিন্তু বাস্তবে তুমি রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রামটাকে পাচ্ছ। তো এই দুটো হচ্ছে মেজর তোমার ডিফিকাল্টি। তাহলে দুটো ডিফিকাল্টি কি? একটা হচ্ছে যে রাদারফোর্ডের যে মডেল, সেই মডেল অনুযায়ী ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, সেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ছে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়লে তার এনার্জিটা চলে যাচ্ছে। তাহলে গতিশক্তিটা কমে গেলে কি হবে? তার সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা এম ভি স্কোয়ার বাই সেটা কমতে থাকবে। ওটা যদি ওটা যদি তোমার এম ভি স্কোয়ার বাই আরটা যদি তোমার কমতে থাকে, মানে কেন্দ্র বহির্মুখী বলটা কমতে থাকছে, কিন্তু আকর্ষণ বলটা যদি একই থেকে থাকে, তাহলে সার্টেনলি তার রেডিয়াসটা গ্র্যাজুয়ালি কমবে, কমে 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 মাত্র 10⁻⁸ সেকেন্ডের মধ্যে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা নিউক্লিয়াসকে ধাক্কা দেবে, অ্যাটমিক স্ট্রাকচারটা কোলাপস করে যাবে। অর্থাৎ রাদারফোর্ড মডেল অ্যাটমিক মডেলের মডেল স্টেবিলিটি থেকে এক্সটেন্ড করতে পারলো না। আর 2 নম্বর হচ্ছে যে তোমার রাদারফোর্ড মডেল অনুযায়ী যদি ইলেকট্রনটা কন্টিনিউয়াস এনার্জি ছাড়ে, তাহলে তুমি একটা কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাবে, কিন্তু তার বদলে তুমি হচ্ছে লাইন স্পেকট্রাম বা রেখা বর্ণালী পাবে। তো এই দুটো হচ্ছে রাদারফোর্ড মডেলের মূল ডিফেক্ট। ঠিক আছে, বুঝেছো? এই জায়গাটা কারো অসুবিধা হলে বলো। ঠিক আছে। ঠিক আছে,
সৃজনী ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে আমরা লাস্ট যেটা বলেছিলাম যে তাহলে 1913 সালে যখন বোর থিওরি দেবেন, তাহলে আমার কি কি জানা আছে সেটা একটুখানি দেখে নিই। আমরা আগের দিনে এটা বলে এসেছিলাম যে অ্যাটমটা স্টেবল, সেটা দেখেছি। অ্যাটম ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, সেটা দেখেছি। অ্যাটমিক স্পেক্ট্রা যে লাইন স্পেক্ট্রা, সেটা বামার ইকুয়েশন, রিডবার্গ ইকুয়েশন, হিট কম্বিনেশন হিসাবে এখান থেকে আমি দেখেছি যে অ্যাটমিক স্পেক্ট্রা হচ্ছে লাইন স্পেক্ট্রা। অ্যাটম হ্যাজ পজিটিভলি চার্জ নিউক্লিয়াস অ্যান্ড নেগেটিভলি চার্জ ইলেকট্রন, সেটা আমরা জানি। The electrons have to rotate around the nucleus such the centrifugal force can balance Coulomb attraction, সেটা আমরা বললাম। আর একটা লাস্ট কথা যেটা আমরা আগের দিন বলেছিলাম, সেটা আবার একবার বলবো, যে অ্যাটম একটা সেন্ট্রাল ফোর্স পাবে, যার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা কনস্ট্যান্ট অফ মোশন। এবং এই একটা পার্টিকুলার অঙ্ক আমি আগের দিন কষে দিয়েছিলাম। আগের দিন কষে দিয়ে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে দেখো যে অ্যাটমটা একটা সেন্ট্রাল ফোর্স পাবে এবং তার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট হয়। এটা আমি এই অঙ্কটা আর নতুন করে করছি না, তুমি শুধু জাস্ট মাথায় রাখবে যে অ্যাটম একটা সেন্ট্রাল ফোর্স পাবে যার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট অফ মোশন। সেটা একটা অঙ্ক কষে আমি দেখিয়ে দিয়েছিলাম। সেই অঙ্কটা তোমার কাছে কষা আছে, তুমি আরেকবার একটু দেখে নেবে। দেখে নিয়ে যদি কোনো অসুবিধা হয় পরে আমাকে বলো, ঠিক আছে? তা দেখো, তাহলে এই যতটুকু বললাম সেটা বেসিক্যালি হচ্ছে তুমি আগের দিনে তোমার যে কথাগুলো বলা হয়েছিল, হ্যাঁ, সেইটা সেইটা আমি একটুখানি রিভাইজ করে দিলাম। মানে রিভিশনটা করতে অনেকটা বেশি সময় লাগলো, কিন্তু মূলত আমি যেটা করলাম সেটা হচ্ছে তোমার একটা রিভিশন করে দিলাম, একটু ডিটেল রিভিশন হয়ে গেল। মানে অন্যান্য দিনে আমি এত বড় রিভিশন করব না, সার্টেনলি আজকে এটাখানি করলাম, যে কারণ আমাদের লাস্ট ক্লাস, মানে লাস্ট উইকে যে ক্লাসটা, সেই ক্লাসে আমরা অ্যাকচুয়ালি পরীক্ষা টরীক্ষা নিয়েছিলাম। হ্যাঁ, সেই জন্য আমি এটা একটুখানি এ করে বলে দিলাম আর কি। ঠিক আছে, তাহলে বলো, তাহলে যা বলেছি এখন পর্যন্ত সেটা সবাই ঠিক আছে কিনা? ঠিক আছে, হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, স্যার ঠিক আছে। ঠিক ঠিক আছে। আছে তো। এই অনুভব, তোর তো কোনো গলা পাচ্ছি না। অনুভব বাবা, এই তো আছি আমি তো। আছিস তো? হ্যাঁ তাহলে তাহলে এই পুরো জিনিসটা আবার রিভিশন করে দিলাম। তো বাড়িতে তো পড়িসনি, একবারও পড়েছিলি এই জায়গাটা? হ্যাঁ পড়েছিলাম বাড়িতে একবার। পড়েছিলিস তো? এবারে তোকেই জিজ্ঞেস হ্যাঁ। করছি, এবারে এবার সব প্রশ্নের উত্তর অনুভব দেবে, বাকি সবাই চুপচাপ বসে থাকবি। অনুভব, এই এমসিকিউ গুলো সলভ করো। পড়তে পারা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখো, বলছে দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট রিপ্রেজেন্টস নাম্বার অফ ওটা তো নিউট্রন। নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস। হ্যাঁ, আচ্ছা দেখো এক সেকেন্ড, আমি একবার পড়ে দিই তার উত্তরটা, তারপর তুই সঙ্গে সঙ্গে বলবি। হ্যাঁ, অনেকের ওই যারা মোবাইলে দেখছে তাদের হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে, সেই জন্য বলছি। দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট রিপ্রেজেন্টস নাম্বার অফ নিউট্রনস ইন দ্য নিউক্লিয়াস, নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস, অ্যাটমিক মাস অফ দ্য এলিমেন্ট আর ভ্যালেন্সি অফ দ্য এলিমেন্ট। কি হবে? ওই তো নাম্বার অফ প্রোটনস ইন দ্য নিউক্লিয়াস। সবাই একমত? হ্যাঁ স্যার, ওটাই হবে। তাই হবে? হ্যাঁ স্যার। কারো যদি অন্য কোনো মত মনে হয় তো সঙ্গে সঙ্গে বলবে। হ্যাঁ, দেখো এবারে অনুভব আবার উত্তর দাও। When atoms are bombarded with alpha particle, only a few in median suffer deflection, others pass out undeflected. This is because, মানে যখন হচ্ছে আলফা পার্টিকেল একটা মানে অ্যাটমকে ধাক্কা দিচ্ছে, তখন সবাই প্রায় চলে যাচ্ছে, 1 লক্ষে 1 জন বা 10 লক্ষে 1 জন সে বেসিক্যালি ডিফ্লেক্টেড হচ্ছে। এর কারণটা কি? The force of repulsion on the moving alpha particle is small. The force of attraction of the alpha particle to the oppositely charged electron is very small. There is only one nucleus and large number of electrons. The nucleus occupies much smaller volume compared to the volume of the atom. কোনটা হবে? লাস্টেরটা। লাস্টেরটা। মানে তার কারণটা হচ্ছে যে অ্যাটমের ম্যাক্সিমাম জায়গাটাই ফাঁকা আছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং অক্সাইড অফ নাইট্রোজেন ইজ আইসোইলেকট্রনিক উইথ CO2? মানে এদের মধ্যে কোনটা CO2 এর সঙ্গে আইসোইলেকট্রনিক? আর এখানে একটা জিনিস বলে নি, আইসোইলেকট্রনিক বলতে আইসোইলেকট্রনিক বলতে দুটো এলিমেন্ট যাদের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে সমান। আইসোইলেকট্রনিক স্পিসিস মানে হচ্ছে তোমার টু স্পিসিস, টোটাল ইলেকট্রনটা সমান হবে। হ্যাঁ হ্যাভিং, হ্যাঁ টোটাল ইলেকট্রন সমান, হ্যাভিং ইকুয়াল
নাম্বার অফ টোটাল ইলেকট্রন। টোটাল ইলেকট্রন একে হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পিসিস বলে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে টোটাল ইলেকট্রনের সংখ্যা কত সেটা বল। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে টোটাল ইলেকট্রনের সংখ্যা কত? কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে হচ্ছে 44টা। ইলেকট্রনের সংখ্যা 44 হবে। কার্বনের কটা ইলেকট্রন? কার্বনের 6টা তো। 6টা। আর অক্সিজেনের কটা ইলেকট্রন? 8টা। তাই কটা হলো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 22টা, তাই তো? হ্যাঁ 22টা। 22টা। তাহলে এবারে বলো এইগুলোর মধ্যে কোনটায় 22টা ইলেকট্রন আছে? বলো কোনটা? তাহলে প্রথমটা দেখো, নাইট্রোজেনের 7টা আর অক্সিজেনের 8 দুগুণে 16টা, তাহলে 16 খাতে 23টা। সেকেন্ডটা 23টা হচ্ছে, হচ্ছিল। হ্যাঁ সেকেন্ডটা কত হচ্ছে? ওটাই হবে N2 এর ক্ষেত্রে 7 দুগুণে 14 আর 8 22টা হলো। ও হ্যাঁ। আর NO এর ক্ষেত্রে হচ্ছে 8 এর সাথে 15টা। আর N2O টার ক্ষেত্রে 14 আর 16 মিলে 30টা। তার মানে N2O টা হচ্ছে কারেক্ট অপশন। ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ। সৃজনী বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরটা দেখো, এক্সিস্টেন্স অফ পজিটিভলি চার্জ নিউক্লিয়াস ওয়াজ এস্টাবলিশড বাই, মানে এক্সিস্টেন্স অফ পজিটিভলি চার্জ নিউক্লিয়াস ওয়াজ এস্টাবলিশড বাই পজিটিভলি অ্যানালিসিস, আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, এক্স-রে অ্যানালিসিস, ডিসচার্জ টিউব এক্সপেরিমেন্ট। মানে কোন এক্সপেরিমেন্ট দিয়ে যে তোমার মানে মানে এক্সিস্টেন্স অফ পজিটিভলি চার্জ নিউক্লিয়াস, পজিটিভলি চার্জ নিউক্লিয়াসের অস্তিত্বটা প্রমাণ করা গেল? ওই তো আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। আচ্ছা, এবারে চলে এসো, নেক্সট বলো, হু ডিসকভার নিউট্রন? রাদারফোর্ড হবে। রাদারফোর্ড তো হবে না, রাদারফোর্ডটা তো বললে হবে না। এই না 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 না, রাদারফোর্ড নয়। হ্যাঁ, রাদারফোর্ড প্রেডিক্ট করেছিল, কিন্তু এই ইলেকট্রন হ্যাঁ ডিসকভারের কৃতিত্বটা হচ্ছে স্যাডউইকের। বললাম নোবেল পেয়েছে হুম, সেজন্য। এইটা নিয়ে একটা হ্যাঁ কনফিউশন হয়। ওই যে আমি বলেওছি, রাদারফোর্ড বেসিক্যালি প্রেডিক্ট করেছিল কিন্তু এক্সপেরিমেন্টালি কিছু ভেরিফাই করেননি। হ্যাঁ। এক্সপেরিমেন্টালি ভেরিফাই করেছিলেন স্যাডউইক। আচ্ছা, এবারে বলো, দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য নিউক্লিয়াস অফ কার্বন 12 ইজ, এটা সৃজনী বলুক। নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য নিউক্লিয়াস অফ কার্বন 12 ইজ। কার্বন 12 বলতে কি? মানে কার্বন 12 আইসোটোপ, যেটা মানে কার্বন, আসলে কার্বনের তো প্রোটনের সংখ্যা 6টা, সেটা সবসময় ফিক্সড। বিভিন্ন হ্যাঁ হ্যাঁ, আইসোটোপ আছে, বুঝতে এইটা পেরেছি। বেসিক্যালি কার্বন 12 মানে হচ্ছে এইটা। এক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন হ্যাঁ, কতগুলো? ইলেকট্রন 6টা। 6টা। এইটা। আচ্ছা, এবারে এইটা বলবে হচ্ছে তৃষা বলবে, তৃষা বেরা বলবে। এই 7 নম্বর কোথায়? তৃষা বেরা রেডি হ। The charge of the atom containing 17 protons, 18 neutrons and 18 electrons is, মানে একটা এলিমেন্ট যার প্রোটনের সংখ্যা 17, নিউট্রনের সংখ্যা 18 এবং ইলেকট্রনের সংখ্যা 18, তার চার্জ কত? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বল। এর একটা অ্যাটম যার 17টা প্রোটন আছে, 18টা নিউট্রন আছে এবং 18টা ইলেকট্রন আছে, তার চার্জ কত হবে? স্যার, স্যার আমি বলছি কি, হ্যাঁ, স্যার বলছি এর আগের কোশ্চেনটা তো মানে নিউক্লিয়াসে ইলেকট্রন চেয়েছিল। নিউক্লিয়াসে তো ইলেকট্রনটা থাকে না, না ওটা জিরো ও হবে না? সরি সরি সরি, মানে এটা এটা এক সেকেন্ড, ও ঠিক কথাই বলেছে। এখানে এখানে কোশ্চেনটা একটু ভালো করে দেখ কি বলেছে, যে মানে দ্য নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য নিউক্লিয়াস অফ কার্বন 12। হ্যাঁ, ওভারঅল ইলেকট্রন 6টা ঠিক বলেছিস, কিন্তু এখানে নিউক্লিয়াসে বলেছে, নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন থাকে না। যদি বলতো যে নাম্বার অফ ইলেকট্রনস অফ কার্বন 12 হতো, তাহলে 6টা হতো, কিন্তু এখানে কি দিকে নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য নিউক্লিয়াস অফ কার্বন 12। নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন এবং নিউট্রন থাকে, সেখানে কোনো ইলেকট্রন থাকে না, সেখানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হচ্ছে 0 হবে। ঠিক আছে? সেই জন্য এটা পরিষ্কার বুঝতে পেরেছি এবারে? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা খেয়াল রাখতে নিউক্লিয়াসটা হবে। হ্যাঁ, এটা নিউক্লিয়াসটা আমরা হ্যাঁ খেয়াল করি, আমিও খেয়াল করি। হ্যাঁ। আর তারপরে তৃষা বল, পরেরটা বল তুই। -1 -1 হবে।
কারণ দেখো প্রোটনের সংখ্যা 17 আর ইলেকট্রনের সংখ্যা যদি 18 হয়ে যায়, ইলেকট্রন একটা বেশি আছে বলে সেখানে চার্জ হচ্ছে -1 হবে। আচ্ছা, পরের কোশ্চেনটা কে উত্তর দেবে? পরের কোশ্চেনে বর্ষা, তুই আছিস, শুনতে পাচ্ছিস আমার কথা? বর্ষা, শুনতে পাচ্ছিস? বর্ষা মানে শুনতে পাচ্ছে না। আচ্ছা, এইটা তাহলে উত্তর দে। তৃষা পাল উত্তর দে। তৃষা পাল, দ্য নাম্বার অফ প্রোটনস, নিউট্রনস এন্ড ইলেকট্রনস ইন দ্য এলিমেন্ট Y89 to 31 ইজ, বল নাম্বার এই Y89 to 31 সেখানে প্রোটন কতগুলো, নিউট্রন কতগুলো, ইলেকট্রন কতগুলো? তুই শুনতে পাচ্ছিস? স্যার হ্যাঁ স্যার 1 মিনিট। হ্যাঁ বল। কোনটা? সি এরটা হবে। কোনটা? এরটা। সি? হ্যাঁ স্যার। সি হচ্ছে তো? হুম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারেরটা কে বলবে? এবারেরটা হচ্ছে আমাদের কে আছে, এ বল, তোর আমাদের দেবরাজ বল। দেবরাজ বল, দ্য ডিসকভারি অফ নিউট্রন ওয়াজ ভেরি লেট বিকজ দ্য ডিসকভারি নিউট্রন ওয়াজ ভেরি লেট। মানে দেখো, তোমার প্রোটন, ইলেকট্রন সব আবিষ্কার হয়ে গেল। ইলেকট্রন আবিষ্কার হয়ে গেল হচ্ছে 1897-এ। সেখান থেকে নিউট্রন আবিষ্কার হতে হতে সময় লেগে গেল হচ্ছে তোমার অনেক দিন। হ্যাঁ, মানে 1932-তে। তাহলে এতদিন বেশি সময় লেগে গেল কেন বলো? স্যার ওটা সি হবে, সেটা হচ্ছে নিউটনস নিউট্রনস আর আর চার্জলেস। চার্জলেস। একদমই তাই, চার্জলেস বলেই এত সময় লেগেছে, আদারওয়াইজ হয়ে যেত। আচ্ছা, লাস্টেরটা কে বলবে? আর কে বাকি আছে? আর কে বাকি আছে বলতো তোদের? মৌসুম আসেনি, এ আসেনি, রিয়া তো বন্ধই করে দিয়েছে দেখছি। আর হচ্ছে তোমার আদিত্য বাকি আছে। কে? আদিত্য। আদিত্য, আদিত্য, আদিত্য বলো। ওয়াটারমেলন মডেল অফ অ্যাটম ওয়াজ প্রপোজ বাই কে? বোর। বোর। ওয়াটারমেলন মডেলটা কে প্রপোজ করেছিল? ওয়াটারমেলন মডেল থমসন স্যার, বোর্ডটা ভুলতে বলেছি। ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে দেখো, তাহলে আমি আগের দিনে যেটা পড়িয়েছিলাম তার উপরে বেশ করে, মানে আজকে সেটা রিভিশন করিয়ে দিলাম। পরের দিন থেকে কিন্তু এত ডিটেল রিভিশন আমরা করব না। যার যা ডাউটস থাকবে সেই ডাউটস গুলি জাস্ট ক্লিয়ার করবো। করে আমরা দেখো এখানে জাস্ট এই মানে এই এটা মানে তার বেসিসে কিছু এমসিকিউ আমরা করে ফেললাম। তোমাদের কিন্তু ফার্স্ট এবং থার্ড সেমিস্টারটা এমসিকিউ হবে, সেখানে আমরা প্রত্যেকটা ক্লাসে কিছু কিছু এমসিকিউ ডিসকাস করব। ঠিক আছে, চলো। এবারে আমি জাস্ট তোমাদেরকে 10 মিনিটের মধ্যে ছাড়তে হবে। যে পড়তে যাওয়া আছে তো নাকি অনুভব? হ্যাঁ আছে আজকেও। ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি তাহলে। মানে আচ্ছা, তাহলে যেটা হলো যে আজকে অ্যাকচুয়ালি যেটা পড়ানোর কথা ছিল আর কি, সেটা এবার আমরা স্টার্ট করছি। সেটা হচ্ছে কি, তোমার দেখো, তুমি দেখতে পেলে রাদারফোর্ড মডেল পর্যন্ত তুমি কিছু ডিফেক্ট দেখতে পেলে। মানে এই যে আমি এখানে যেটা বলেছিলাম, দেখো এখানে খেয়াল করে যে আমরা এখন পর্যন্ত, মানে এখন পর্যন্ত যা যা শিখেছি, হ্যাঁ, তাতে এই যে জায়গাটা আমি আরেকবার এই স্লাইডটা এখানে দেখাচ্ছি, আরেকবার এই স্লাইডটা দেখাচ্ছি। দেখো এই মানে স্ট্যাটাস অফ অ্যাটমিক স্ট্রাকচার বিফোর 1913, অর্থাৎ বোর থিওরিটা হচ্ছে 1913-এ। 1913-এ বোর থিওরি পর্যন্ত আমাদের অ্যাকচুয়ালি অবস্থাটা কোথায়, ঠিক আছে? এইটা তাহলে এবারে বোর সাহেব তার কাছে এই যে রাদারফোর্ডের যে 1913 সালে যে 1911 সালে যে রাদারফোর্ডের মডেল, সেই মডেলটার সাকসেস এবং তার ফেলিওরটা তার মাথায় আছে। এবং তার সঙ্গে তিনি এটাও জানেন যে অ্যাটম একটা সেন্ট্রাল ফোর্স প্রবলেম, এবং মানে ওয়ান ইলেকট্রন অ্যাটম বা আয়ন বেসিক্যালি, তারা বেসিক্যালি সেন্ট্রাল ফোর্স প্রবলেম, যার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট মোশন হয়। তাহলে বোর থিওরিটা সেটা বেসিক্যালি হচ্ছে তোমার 1913 সালে। 1913 সালে যে বোর থিওরি, প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বোর থিওরি কার জন্য অ্যাপ্লিকেবল। বোর থিওরি হচ্ছে অ্যাপ্লিকেবল
for hydrogen atom or hydrogen like 1 ইলেকট্রন আয়নসের জন্য অ্যাপ্লিকেবল। মানে ধরো হিলিয়ামের জন্য অ্যাপ্লিকেবল না, কিন্তু হিলিয়াম প্লাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। লিথিয়ামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, কিন্তু লিথিয়াম 2+ এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বেরিলিয়ামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, কিন্তু বেরিলিয়াম 3+ এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সোডিয়ামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, কিন্তু সোডিয়াম 10+ এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ইউরেনিয়ামের জন্য অ্যাপ্লিকেবল নয়, কিন্তু ইউরেনিয়াম 91+ এর জন্য অ্যাপ্লিকেবল। মানে প্রোটনের সংখ্যা যাই হোক না কেন, তোমার বাইরে ইলেকট্রনের সংখ্যাটা কিন্তু সবসময় তোমার টোটাল একটা করে হবে। সেই জন্য বলছি হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন এই 1 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেবল। আচ্ছা, তাহলে দেখো তুমি যদি একটা 1 ইলেকট্রন আয়ন বা অ্যাটমকে জাস্ট রাখো, তুমি 1 ইলেকট্রন অ্যাটম বা আয়ন যদি তুমি কনসিডার করো, তাহলে সেটা কি দাঁড়াচ্ছে না, সেটা হচ্ছে তোমার এই কেন্দ্রের প্রোটনের সংখ্যাটা তোমার এক বা একাধিক থাকতে পারে, কিন্তু বাইরে ইলেকট্রনের সংখ্যাটা সবসময় হচ্ছে এক। তো আমি যা ডেরিভেশন গুলো করবো না প্রথম দিকে, সব হচ্ছে হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্য করব। মানে জেড ইন্টু ই লিখবো একটা স্পেশাল কেসে ফর হাইড্রোজেন আমি জেডটাকে জাস্ট 1 লিখে দেবো। মানে এখানে এমনিতে কেন্দ্রে প্রোটনের চার্জ কত হবে, জেড ইন্টু ই। জেড যদি অ্যাটমিক নাম্বার হয় বা প্রোটনের সংখ্যা হয়, তাহলে তার চার্জ হচ্ছে জেড ইন্টু ই। সেইখান থেকে ধরে নাও আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা তোমার বেসিক্যালি ঘুরছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে এদের মধ্যে যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স। হ্যাঁ, কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স। এবং সেই ফোর্সের এক্সপ্রেশনটা আমরা যখন ইউনিট অ্যান্ড ডাইমেনশন পড়িয়েছিলাম, একদিন এই ধরনের এক্সপ্রেশন গুলো বলে দিয়েছিলাম। সেটা তোমার হবে হচ্ছে, দেখো এমনিতে কুলম্বস ল কি বলে, Q1 QT বাই আর স্কোয়ার। তাহলে যদি দুটো চার্জ হয়, একজনের চার্জ Q1 আর একজনের চার্জ যদি Q2 হয়, তাহলে Q1 QT বাই আর স্কোয়ার। তাহলে এখানে যেটা হচ্ছে যে একজনের চার্জ হচ্ছে জেডি আর একজনের চার্জ হচ্ছে ই ডিভাইডেড বাই আর স্কোয়ার, অর্থাৎ জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কিসে না, ইন সিজিএস এ। আচ্ছা, এবার আমি ধরে নিচ্ছি যে এটা কিন্তু 1 ইলেকট্রন সিস্টেম, এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে কিন্তু কিছু নেই। সেই জন্য আমাকে এখানে সকল ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা কিছু এই ধরনের টার্ম হচ্ছে ব্যবহার করতে হচ্ছে না। জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার হচ্ছে সিজিএস ইউনিটে তোমার কুলম্বিক ফোর্সটা। আর এটাকে তুমি জাস্ট এই জেড ই স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার এটা লিখতে পারো। এটা হচ্ছে ইন এসআই এ। হ্যাঁ, ইন সিজিএস সিস্টেমে আর ইন এসআই এ। এটা যে সিজিএস সিস্টেমে হচ্ছে তোমার জিনিসটা এরকম, আর এসআই হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা হচ্ছে তোমার জেড স্কোয়ার বাই আর স্কোয়ার সিজিএস এ করো আর এসআই এ করো। আচ্ছা, আমি একটা কথা এখানে বলে নিই, আমি আমাদের ক্যালকুলেশন গুলো সব এসআই এ করবো। শুধু মাথায় রাখবে তুমি, সেটা হচ্ছে যে যদি সিজিএস সিস্টেম থেকে যদি তোমাকে এসআই এ যেতে হয়, কিছুই না, যেখানে সিজিএস এ যেখানে ই থাকবে, এসআই এ সেই ইটাকে তুমি রিপ্লেস করে দেবে ই বাই √অফ 4πε0 তে রিপ্লেস করে দেবে। অথবা এসআই এ যদি তোমার ই থাকে, সেটা যখন সিজিএস এ আসবে তোমার 4πε0 তার স্কোয়ার রুট ইন্টু তুমি ই করে দেবে। তার মানে সিজিএস এ যদি এক্সপ্রেশন গুলো জানা থাকে, সেইখানে যেখানে যেখানে ই পাবে সেই ইটাকে ই বাই √অফ 4πε0 দিয়ে তুমি মানে ইকে √অফ 4πε0 দিয়ে ভাগ করে দাও, তাহলে এসআই এর এক্সপ্রেশন গুলো পেয়ে যাবে। বা এসআই এর এক্সপ্রেশন যদি তুমি জানো, সেখান থেকে যদি সিজিএস এর এক্সপ্রেশন তোমাকে বের করতে হয়, তাহলে তুমি √অফ 4πε0 ই করে দেবে, তাহলেই তুমি জিনিসটাকে করতে পারবে। ঠিক আছে, এটা তোমার একটা কিন্তু মাথায় রাখা। আর এই এপসাইলন জিরোটা তোমার সবসময় লাগবে, সেটা একটুখানি বলে নিই। সেটা হচ্ছে অ্যাবসোলিউট, এটা আমি একবার বলেছি আবার বলছি, অ্যাবসোলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকিউম। তার ভ্যালুটা হচ্ছে 8.854187 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2।
তাহলে তুমি মাথায় রাখবে। আর তো একটা ইলেকট্রনের চার্জ তোমার সবসময় লাগবে, সেটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻31, সরি, ইলেকট্রনের মাস তোমার সবসময় লাগবে 9.11 ইন্টু 10⁻31 কেজি, এইটা তোমার সবসময় লাগবে। আর একটা ইলেকট্রনের চার্জ তোমার সবসময় লাগবে, সেটা হচ্ছে -1.602 ইন্টু 10⁻19 কুলম্ব। তাহলে এই তিনটে ইনফরমেশন, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা, আর হচ্ছে এইটা, এই তিনটে ইনফরমেশন তোমার বারবার লাগবে, সেটা তুমি একটুখানি মাথায় রাখবে। হ্যাঁ, এটা মানে যে কোনো ক্যালকুলেশন করতে গেলে বারবার তোমার লাগবে। দেখো, তাহলে এই কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্সটা কিন্তু এখানে তোমার অ্যাকচুয়ালি থাকছে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস একটুখানি আমি বলে দিই, সেটা হচ্ছে তোমার একটুখানি বলে নিই, সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে। সেটা হচ্ছে কি তোমার, মানে এটা হয়তো বুঝতে তোমাদের একটু অসুবিধা হবে, তবু আমি একটুখানি বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে মানে অঙ্কটা বুঝতে তোমার একটু অসুবিধা হবে। সেটা হচ্ছে যে যে এই এখানে যেমন কুলম্বিক অ্যাট্রাকটিভ ফোর্স আছে, তেমন একটা পোটেনশিয়াল এনার্জি হয়। তাহলে এখানে অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল এনার্জিটা, এইটা অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল এনার্জিটা মানে এই যে স্থিতিশক্তি আর কি। হ্যাঁ, মানে নিউক্লিয়াস এবং ইলেকট্রন যেমন অ্যাট্রাক্ট করে, তেমন এই নিউক্লিয়াস থেকে আর দূরত্বে একটা ইলেকট্রন থাকতে গেলে তাদের মধ্যে একটা আকর্ষণ শক্তি থাকে, যেটা হচ্ছে স্থিতিশক্তি, সেই অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল এনার্জি। সেই অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল এনার্জি ভি আর দিয়ে এক্সপ্রেস করতে হয়, সেটা সিজিএস এ হয় হচ্ছে -z²/r, এটা হচ্ছে সিজিএস সিস্টেমে। আর এটাই এসআই এ হবে হচ্ছে z²/4πε0r, 4πε0r, এইটা। ঠিক আছে? এটা হচ্ছে এসআই এ। এটা কি করে এলো সেটাকে খুব ইজিলি দেখানো যায়, কিন্তু যে একটা ইন্টিগ্রেশন লাগবে বলে আমি সব বলছি না, কিন্তু ফর দ্য টাইম বিং এটা মেনে নাও আর কি। হ্যাঁ, এখানে নেগেটিভ সাইনটা জাস্ট রিপ্রেজেন্ট করছে অ্যাট্রাকশন বলে। নেগেটিভ সাইনের সিগনিফিকেন্সটা হচ্ছে ইমপ্লাইজ দ্যাট ইট ইজ অ্যান অ্যাট্রাক্টর, এটা হচ্ছে একটা অ্যাট্রাকশন। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো, তুমি জাস্ট সিম্পলি একটু দেখো যে এখানে পোটেনশিয়াল এনার্জিটা তো শুধুমাত্র আর এর উপরে ডিপেন্ড করছে। তার মানে তুমি যদি এরকম হও যে পোটেনশিয়াল এনার্জি at every point on the surface of a sphere is equal. Surface of a sphere of fixed radius, surface of a sphere of fixed radius is equal. Potential is that every point on the surface of a sphere of fixed radius is equal. কারণ একটা তুমি স্ফিয়ার ধরো কনসিডার করছো, এরকম একটা স্ফিয়ার কনসিডার করলে, এটা 3 ডাইমেনশনাল স্ফিয়ার। এখানে ধরো নিউক্লিয়াস আছে প্লাস জেড ইন্টু ই। এবারে বিভিন্ন জায়গায় ইলেকট্রনটা তোমার এখানে থাকতে পারে, ইলেকট্রনটা এখানে থাকতে পারে, ইলেকট্রনটা এখানে থাকতে পারে, ইলেকট্রনটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, ইলেকট্রন তোমার বিভিন্ন জায়গায় থাকতে পারে। কিন্তু এটা হচ্ছে যে যেহেতু পোটেনশিয়াল এনার্জিটা শুধুমাত্র ডিস্টেন্স আর এর উপরে নির্ভর করছে, সেই জন্য একটা স্ফিয়ারের সারফেসের সর্বোচ্চ পোটেনশিয়াল এনার্জিটা সমান। সেই জন্য হেন্স দিস পোটেনশিয়াল is often called the spherically symmetric potential. এখানে এই অ্যাডিশনাল টার্মটা একটু বলে রাখলাম যে এটাকে একটা স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল বলে। তার কারণটা হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জিটা শুধুমাত্র নিউক্লিয়াস থেকে ডিসটেন্সের উপরে নির্ভর করে, বাকি তো সব কনস্ট্যান্ট। ঠিক আছে? তার মানে তুমি যদি একটা আর রেডিয়াসের স্ফিয়ার, একটা গোলক তুমি কনসিডার করো, তার সারফেসের সর্বোচ্চ যেটি এনার্জিটা সমান হচ্ছে, সেখানে এটা হচ্ছে একটা স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে? হলো? বোঝা গেল? হয়েছে? স্যার আরেকবার একটু বলুন, একটু অসুবিধা হলো বুঝতে। হ্যাঁ, মানে যেটা হচ্ছে যে এখানে পোটেনশিয়াল এনার্জিটা, সেইটা দেখো
মানে দেখো কেন্দ্রে প্রোটনের সংখ্যা জেড, ইলেকট্রনের চার্জ তো মানে কোন নিউক্লিয়াস তুমি কনসিডার করছো তার মতো করে প্রোটনের সংখ্যা ফিক্সড হয়ে যাবে। ইলেকট্রনের চার্জ তার একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, 4πε তারও তোমার কনস্ট্যান্ট ভ্যালু আছে, শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি তাহলে কি হলো আর এর উপরে ডিপেন্ড করলো। আরটা কি, আরটা হচ্ছে নিউক্লিয়াস থেকে দূরত্ব। এবারে তুমি জাস্ট একটা ফুটবলের কথা ভাবো, তার মাঝখানে নিউক্লিয়াসটা আছে, এবারে সেই মাঝখান থেকে ওই ফুটবলের সারফেসের যে কোনো পয়েন্টের ডিস্টেন্স কত আর, তো ঠিক আছে তাই তো নাকি? হ্যাঁ তাহলে আর যদি হয় তাহলে তাহলে সর্বত্র তাহলে পোটেনশিয়াল এনার্জিটা কি হবে, পোটেনশিয়াল এনার্জিটা মাইনাস জেড স্কয়ার বাই 4πε0 আর, তাহলে পোটেনশিয়াল এনার্জিটা পুরো ফিক্সড তার মানে। হ্যাঁ, তার মানে কি হলো, তার মানে হচ্ছে একটা ফুটবলের তোমার সারফেসে যেখানে ইলেকট্রনটা থাকুক না কেন প্রত্যেক জায়গায় কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা একই। সেই জন্য এই ধরনের পোটেনশিয়ালকে বলা হয় স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। হ্যাঁ, এটা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল, কারণ একটা স্ফিয়ারের সারফেসে যে কোনো পয়েন্টে ইলেকট্রনটা থাকুক না কেন প্রত্যেকটা জায়গাতে তার পোটেনশিয়াল এনার্জি থেকে ঠিক, সেখানে এটাকে বলা হবে একটা স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল। এখন পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, এই আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ওদের তো পড়াটা আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখলাম, মানে বোর্ড থিওরিটা আমরা স্টার্ট করলাম। তাহলে পরের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে যে বোর্ড থিওরি যে 3টে ইম্পর্টেন্ট পস্টুলেটস আছে সেইখান থেকে শুরু করে আমাদের জাস্ট ওই ম্যাথামেটিক্যাল ডেরিভেশন ইত্যাদি ইত্যাদি সেই জায়গাগুলো আমরা এখান থেকে করব। তাহলে তোমরা বলো যে যতখানি করেছি সেই পর্যন্ত কারো যদি কিছু অসুবিধা থাকে তো আমরা প্রথমে বলে নাও। আমি যতখানি বলেছি সেই পর্যন্ত কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলে নাও। হ্যাঁ, নেক্সট দিন এখান থেকে স্টার্ট করা যাবে। হ্যাঁ, বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলো। আমার নোটস গুলো কি পাঠিয়ে দেবে? হ্যাঁ, ও আচ্ছা মানে নোটগুলো আমি ওই মানে ভিডিও এবং পিডিএফ এই দুটোই গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, এ করে ঠিক আছে। দুটোই তোমার গ্রুপে দিয়ে দেবো। কি মানে শক্ত লাগছে নাকি জিনিসগুলো? এটা আমাকে খুলে বল তো, সবাই বল, তোদের কি একটু শক্ত টক্ত লাগছে? হুম, না 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 বাকি মানে সবাই বল, মানে প্রত্যেকে বল, ইন্ডিভিজুয়ালি বল, শক্ত লাগছে? না স্যার, না স্যার।